হ্যাঁ, আমরা শুরু করতে পারি। আসসালামু আলাইকুম। আমি ডক্টর নাজমুল, এক্সক্লুসিভ এডুকেশন এইডের একজন মেন্টর। এবং আজকের ক্লাসে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ক্লাস আমি শুরু করছি। আহ, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ইংলিশ লিটারেচারের মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড, এই দুইটাই হচ্ছে মেনলি পড়বো। আপনাদেরকে আগের ক্লাসগুলো কি হয়েছিল, মানে ইংলিশ লিটারেচারে কি, মানে এটা কি লাস্ট ক্লাস কিনা? জি। এটাই লাস্ট ক্লাস, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আহ আমরা প্রথমে হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো পরীক্ষাতে আসে সেগুলো নিয়ে আলোচনা করবো। এরপরে হচ্ছে আহ বাকিগুলো হচ্ছে হালকা পাতলা করবো। আহ বিসিএস পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টপিক গুলো, যেগুলোতে হচ্ছে সবচেয়ে বিসিএস এ বেশি কোশ্চেন আসছে, সেগুলো যদি আমি একটু বলি, তাহলে এখানে লিটারেচারের যে টার্মস গুলো আছে, টার্মস গুলো থেকে কিন্তু প্রতি বছরই দেখা যাচ্ছে, বিগত বিসিএস গুলোতে কোশ্চেন আসছে। কিন্তু লাস্ট 10 বছর একটু কম আসছে, কিন্তু আগে বেশি আসছে, 38, 37, 36, এগুলো থেকে লিটারেচারের যে টার্মস গুলো আছে এগুলো থেকে কোশ্চেন বেশি আসছে। আচ্ছা, এরপরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে শেক্সপিয়ার। শেক্সপিয়ারটা ইম্পর্টেন্ট। আর আজকে যে আমরা তিনটা টপিক পড়বো, তার মধ্যে হচ্ছে আমাদের মডার্ন পিরিয়ডটা খুবই গুরুত্বপূর্ণ। মডার্ন পিরিয়ডের মধ্যে এডওয়ার্ডিয়ান পিরিয়ড এবং হচ্ছে জর্জিয়ান পিরিয়ড, এই দুইটা থেকেই কোশ্চেন আসছে। বিগত বিসিএস গুলোতে এডওয়ার্ডিয়ান পিরিয়ড থেকে মোট 16টা এমসিকিউ আসছে, আর জর্জিয়ান পিরিয়ড থেকে মোট 21টা এমসিকিউ আসছে। আর এর আগে আপনারা তো এগুলো পড়ে ফেলছেন অলরেডি, যে রোমান্টিক পিরিয়ড এবং হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড, এগুলো থেকে আসছে 23টা করে। বিগত বিসিএস গুলোতে 23টা করে কোশ্চেন আসছে, তার মানে এই দুইটা পিরিয়ড খুবই গুরুত্বপূর্ণ। এরপরে ইন্ডিভিজুয়াল যদি চিন্তা করি, শেক্সপিয়ার থেকেই আসছে 24টা। শেক্সপিয়ার থেকেই বিগত বিসিএস গুলোতে প্রায় 24টা কোশ্চেন আসছে। তো আলটিমেটলি যদি ধরতে যাই, তাহলে আমাদের ইংলিশ লিটারেচারের মধ্যে যেগুলো পড়তে হবে তার মধ্যে হচ্ছে, এক হচ্ছে শেক্সপিয়ার পড়তে হবে, এরপরে হচ্ছে রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, এডওয়ার্ডিয়ান পিরিয়ড, জর্জিয়ান পিরিয়ড। পোস্ট মডার্ন পিরিয়ড থেকে এই যাবৎকালে টোটাল 5টা কোশ্চেন আসছে। ঠিক আছে, 5টা কোশ্চেন আসছে, এবং স্পেশাল বিসিএস গুলোতে দেখা যাচ্ছে হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড থেকে কোনো কোশ্চেনই আসেনি। তো আমাদের ফোকাস থাকবে হচ্ছে মেইনলি মডার্ন পিরিয়ডের। তাহলে এই যে মডার্ন পিরিয়ডকে আসলে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, আর একটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। কেউ কি বলতে পারবেন যে মডার্ন পিরিয়ড কত থেকে কত সাল? 1901 থেকে 1939। 1901 থেকে হচ্ছে 1939। এর মধ্যে হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড হচ্ছে 1901 থেকে 1910, আর 1911 থেকে শুরু করে হচ্ছে 1939 পর্যন্ত জর্জিয়ান পিরিয়ড। আচ্ছা, তো এখন আমরা পড়বো হচ্ছে মডার্ন পিরিয়ড। তো এখানে এই যে এডওয়ার্ডিয়ান পিরিয়ড বা হচ্ছে জর্জিয়ান পিরিয়ড, এগুলো কিভাবে আসছে সেগুলো আমরা একটু জানবো। আচ্ছা, এডওয়ার্ডিয়ান পিরিয়ড নামকরণ করা হয়েছে সপ্তম এডওয়ার্ডের নাম অনুযায়ী। আচ্ছা, সপ্তম এডওয়ার্ড, তাহলে হচ্ছে রাজা সপ্তম এডওয়ার্ডের নাম অনুযায়ী হচ্ছে এডওয়ার্ডিয়ান পিরিয়ড। উনি 1901 থেকে 1910 সাল পর্যন্ত এই পিরিয়ডটা ছিল। তো এর আগে কে ছিল? এর আগে ছিল হচ্ছে আমাদের ভিক্টোরিয়ান পিরিয়ড, ঠিক না? তাহলে এই যে ভিক্টোরিয়া মারা গেছেন কত সাল? উম, বলতে 1901। পারবেন? 1901। 1901 সালে। 1901 সালে মারা গেছে, তাহলে 1901 সালে উনি মারা যাওয়ার পরে হচ্ছে আমাদের এডওয়ার্ডিয়ান পিরিয়ডটা শুরু হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। জর্জিয়ান পিরিয়ড হচ্ছে রাজা পঞ্চম জর্জের নাম অনুসারে করা হয়েছে। তাহলে এই দুইটা জিনিস তো আমরা ইজিলি পাচ্ছি, কিন্তু এরপরেও যদি কিছু কোশ্চেন যদি আমাদেরকে দেয়, সেটা কিভাবে দিতে পারে? সেটা দিতে পারে হচ্ছে আমাদের যে এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ মুভমেন্ট কি ছিল? বঙ্গভঙ্গ। বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1905 সালে। তাহলে যদি পরীক্ষায় আসে যে বঙ্গভঙ্গ কার আমলে হয়েছিল, তাহলে একটা আনসার হতে পারে সপ্তম এডওয়ার্ডের আমলে হয়েছিল। এখন মনে করেন পরীক্ষাতে অপশনে সপ্তম এডওয়ার্ড এই অপশনটা নাই, তাহলে আনসার কি হতে পারে? একটু বলতে পারবেন?
সপ্তম এডওয়ার্ড রাজার সময়ে যে উপমহাদেশে যে লর্ড ভাইসরয় কার্জন। ছিল লর্ড কার্জন। তাহলে দেখেন, লর্ড কার্জন লর্ড কার্জন যদি এডওয়ার্ড সপ্তম এডওয়ার্ড এই অপশনটা যদি না থাকে তাহলে আনসার হবে লর্ড কার্জন। কারণ হচ্ছে লর্ড কার্জন ছিল এডওয়ার্ডের ভাইসরয়। এখন পরীক্ষায় যদি দুইটা অপশনই থাকে তাহলে আনসার কি হবে? আনসার হবে সপ্তম এডওয়ার্ড। তাহলে বঙ্গভঙ্গ হয়েছিল সপ্তম এডওয়ার্ডের আমলে। যদি এটা অপশনে না থাকে তখন আনসার হবে লর্ড কার্জন, আদারওয়াইজ অপশন সপ্তম এডওয়ার্ড। এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এরপরে চলে আসছে জর্জিয়ান পিরিয়ড। তো জর্জিয়ান পিরিয়ডটা শুরু হয়েছে 1911 সাল। 1911 সালে আমাদের একটা ঘটনা আছে উপমহাদেশে, সেটা হচ্ছে বঙ্গভঙ্গ রদ হয়। তাহলে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে? 1911 সালে। প্রথম কোশ্চেন হচ্ছে এটা। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে কার আমলে হয়? রাজা পঞ্চম জর্জের আমলে হয়। রাজা পঞ্চম জর্জের আমলে এটা হয়। আচ্ছা, এরপরে যদি পঞ্চম জর্জ এই এই অপশনটা যদি না থাকে তাহলে আনসার কি হবে? লর্ড হার্ডিঞ্জ। লর্ড হার্ডিঞ্জ। তাহলে এটার আনসার হবে লর্ড হার্ডিঞ্জ। এখন আসি, এই যে এটা তো 1901 থেকে 1939 পর্যন্ত। তার মানে অনেকেই ধরে নেবেন যে পঞ্চম জর্জ মনে হয় 1911 থেকে 1939 পর্যন্ত ছিলেন। আসলে এটা কিন্তু ঠিক না। 1911 থেকে 1936 সাল পর্যন্ত রাজা পঞ্চম জর্জ ছিলেন। এরপরের ঘটনাটা একটু বলি। এরপরের ঘটনাটা হচ্ছে পঞ্চম জর্জ পঞ্চম জর্জ 1936 সালে মারা গেছে। তো মারা যাওয়ার পরে তার পুত্র অষ্টম এডওয়ার্ড হচ্ছে এই সিংহাসনে আরোহণ করেন। তাহলে পঞ্চম জর্জ মারা গেছেন কত সালে? 1936 সালে। এটা কিন্তু অনেকের ভুল হতে পারে যে পঞ্চম জর্জ মারা গেছেন কত সালে, অনেকে হয়তো দিয়ে দিবে যে 1939, কিন্তু আসলে আনসার হবে কি 1936 সালে হচ্ছে উনি মারা গেছেন। ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসি হচ্ছে আমাদের এই যে পঞ্চম জর্জ মারা যাওয়ার পরে সিংহাসনে আরোহণ করেছেন হচ্ছে অষ্টম এডওয়ার্ড। কিন্তু অষ্টম এডওয়ার্ড 326 দিনের মাথায় ব্রিটিশ সিংহাসন ত্যাগ করে চলে যান। কোথায় চলে যান? ফ্রান্সে চলে যান। কেন ফ্রান্সে চলে যান? ফ্রান্সে গিয়ে উনি বিয়ে করেন। কাকে বিয়ে করেন? ওয়ালিস। ওয়ালিস নামে একজন মহিলাকে তিনি বিয়ে করেন। উনি ছিলেন একজন ডিভোর্সি মহিলা। এই ডিভোর্সি মহিলার প্রেমে পড়ে যান এবং হচ্ছে এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়। এরপরে উনি সিংহাসন ত্যাগ করে আহ ওয়ালিসের কাছেই ফ্রান্সে চলে যান। এবং এটা নিয়ে হচ্ছে ওয়ালিস এবং এডওয়ার্ড নামে একটি রোমান্টিক চলচ্চিত্র হচ্ছে নির্মিত হয়েছিল 2005 সালে। সেটাও আপনারা একটু লিখে রাখতে পারেন যে 2005 সালে এডওয়ার্ড এবং ওয়ালিস নিয়ে একটা রোমান্টিক চলচ্চিত্র, ঐতিহাসিক প্রেম কাহিনী নিয়ে একটা রোমান্টিক চলচ্চিত্র নির্মিত করা হয়েছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মানে পিরিয়ডের যে কাহিনীটা, যে মডার্ন পিরিয়ডের মেইন কাহিনী হচ্ছে এটা। আচ্ছা, তো এখন এই যে আমাদের মডার্ন পিরিয়ডের আরেকটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আছে, সেটা হচ্ছে এই যে মডার্ন পিরিয়ড শুরু হয়েছে 1901 সালে। ভিক্টোরিয়া মারা গেছে 1901 সালে। 1901 সালে আরেকটা জিনিস সৃষ্টি হয়েছিল, সেটা হচ্ছে নোবেল পুরস্কার। তাহলে 1901 সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার চালু হয়। ঠিক আছে। তাহলে 1901 সাল থেকে সাহিত্যে নোবেল পুরস্কার চালু হচ্ছে। আচ্ছা, তো সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীর নাম কি? এটা পরীক্ষা আসতে পারে, সেটা আমি একটু লিখি। সাহিত্যে সাহিত্যে প্রথম নোবেল বিজয়ীর নাম হচ্ছে সুরি প্রথম। তুলি প্রথম। একটু লিখে নেন যে কারো যদি জানা না থাকে তাহলে এটা একটু লিখে নেন যে সাহিত্যে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীর নাম হচ্ছে সুলি প্রথম। আচ্ছা, এরপরে হচ্ছে সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারীর নাম কি? সেলেমা লেগ্রফ। ঠিক আছে। তাহলে সাহিত্যে প্রথম নোবেল বিজয়ী নারীর নাম হচ্ছে সেলেমা লেগ্রফ, এবং সাহিত্যে প্রথম নোবেল বিজয়ীর নাম হচ্ছে সুলি প্রথম। তাহলে দুইটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে। তাহলে সাহিত্যের এই দুইটা জিনিস আমাদের জন্য আসতে পারে। আচ্ছা, এরপর আমরা যেহেতু আজকে মডার্ন পিরিয়ড এবং হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড পড়বো, তো এখানে গুরুত্বপূর্ণ কিছু আহ নোবেল বিজয়ী যদি সিকুয়েন্সিয়ালি যদি বলতে চাই, সিকুয়েন্সিয়ালি তো একজন সুলি প্রথম চলে গেল। এরপর আমাদের যে উল্লেখযোগ্য যে সাহিত্যিকরা আছেন তাদের মধ্যে হচ্ছে
রুডিয়ার্ড কিপলিং 1907 সালে নোবেল পুরস্কার পাইছে, রুডিয়ার্ড কিপলিং। এরপরে হচ্ছে দেখেন যে রবীন্দ্রনাথ ঠাকুর, এরপরে আর হচ্ছে 1925 সালে পাইছেন হচ্ছে, আমার কথা কি বোঝা যাচ্ছে? জি ভাইয়া। আচ্ছা, তাহলে 1925 সালে পাইছে হচ্ছে জিবি শর্মা। এরপরে বাকিগুলো তেমন একটা ইম্পর্টেন্ট, বাকিগুলোর মধ্যে যদি আমি বলতে চাই, টিএস ইলিয়ট পাইছে 1948 সালে, এগুলো একটু লিখে নেন। টিএস ইলিয়ট 1948 সালে। আম, এরপরে হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে 1954। এগুলো আপাতত এগুলো মনে রাখেন, এরপর হচ্ছে আমরা পড়ার সময় হচ্ছে বাকিটা পড়বো আর কি। তাহলে তাহলে এটা একটা গেল। তাহলে এখানে দেখেন এডওয়ার্ডিয়ান পিরিয়ড, এডওয়ার্ডিয়ান পিরিয়ডের মধ্যে যদি আমি বলি যে আপনারা কি কি পড়বেন, পরীক্ষার আগের দিন কি করবেন, বা হচ্ছে পরীক্ষার দিন কি করবেন। পরীক্ষার দিন সকালে কি করবেন, যদি বলি পরীক্ষার দিন সকালে যদি লিটারেচার যদি আপনি দেখে যেতে চান, তাহলে কি দেখে যেতে পারেন সেটা আমরা একটু বলি। হুম, আচ্ছা, সেটা হচ্ছে আমাদের যে এডওয়ার্ডিয়ান যে পিরিয়ড, এডওয়ার্ডিয়ান পিরিয়ডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের জীবিষ। ঠিক আছে, জীবিষ একটা, মানে এখানে দেখায় একটা হচ্ছে জীবিষ, আর এরপরে হচ্ছে আমাদের জন মিলিংটন সিং, এরপর হচ্ছে ও হেনরি, এরপর হচ্ছে ডব্লিউ ইটস। এরাই হচ্ছে আমাদের এডওয়ার্ডিয়ান পিরিয়ডের মধ্যে যদি পড়তে চাই তাহলে এই চারটা অবশ্যই পড়বে। যদি কেউ যদি এই চারটাও যদি পড়তে না পারে, হ্যাঁ, এই চারটাও যদি কেউ পড়তে না পারে, তাহলে তাদের জন্য আর কি যে আরেকটু অলস, যে পড়তে মন চাচ্ছে না, কিন্তু দুইটা পড়বো। তাহলে দুইটা পড়লে আমরা কি পড়বো, একটা হচ্ছে ডব্লিউ বি ইটস, আর একটা হচ্ছে জিবি শো। ঠিক আছে, ডব্লিউ বি ইটস প্রথমে হচ্ছে পড়বো আমরা, যে একটা গুরুত্বপূর্ণ জিনিস মিস করে গেছি, যেটা হচ্ছে আসলে বলা হয়নি, সেটা একটু বলে নিই। সেটা হচ্ছে এই যে মডার্ন পিরিয়ডের দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা আছে। একটা হচ্ছে, এগুলো একটু লিখে নেন, যে গুরুত্বপূর্ণ ঘটনা, গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে আমি যদি বলি, একটা হচ্ছে আমাদের রোয়ারিং টোয়েন্টিস, রোয়ারিং টোয়েন্টিস। ঠিক আছে, এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ ঘটনা কি, দা, ভাইয়া এটা কি বলেন বুঝতে পারলাম না। আচ্ছা এগুলো হচ্ছে মডার্ন পিরিয়ডের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, মানে মডার্ন পিরিয়ডের সময় কিছু গুরুত্বপূর্ণ ইভেন্ট হয়েছিল, তার মধ্যে হচ্ছে দুইটা ইভেন্টের নাম আমি বলতেছি, এরপরে আরো ডিটেলসে বলবো। আপনারা আপাতত লিখেন হচ্ছে রোয়ারিং টোয়েন্টিস, রোয়ারিং, যে গর্জন, বিংশ শতাব্দীর গর্জন, রোয়ারিং টোয়েন্টিস। ঠিক আছে, একটা গেল। এরপর হচ্ছে আরেকটা হচ্ছে দ্য গ্রেট ডিপ্রেশন। হ্যাঁ, তাহলে দুইটা গুরুত্বপূর্ণ ঘটনা আমি লিখলাম। এই দুইটা গুরুত্বপূর্ণ ঘটনার অবলম্বনে কিছু নোবেল, নোবেল গুলো আমি বলি, যে রোয়ারিং ক্যাপিটালিজমের নিয়েই। তো ওই সময় হচ্ছে নতুন ইন্ডাস্ট্রি, ওই যে বিংশ শতাব্দীতে যে আমরা বলি যে নতুন ইন্ডাস্ট্রি, তারপর হচ্ছে সবাই দেখা যাচ্ছে সচ্ছল, ইকোনমিক্যালি অনেক বেশি সচ্ছল হচ্ছে, হঠাৎ করে অনেকেই দেখা গেল বড় লোক হয়ে গেল। ঠিক আছে, হঠাৎ করে অনেকেই বড় লোক হয়ে গেল। তো এটা নিয়ে হচ্ছে, এটা নিয়ে একজন লেখক, এফ এস ফিটজেরাল্ড, নাম হচ্ছে এফ FITZ GERALD, হ্যাঁ, ফিটজেরাল্ড। তো উনি একটা উপন্যাস লিখছিল, দ্য গ্রেট
গ্যাটসবি, দ্য গ্রেট গ্যাটসবি। তাহলে এতটুকু পর্যন্ত আমি বলি যে মডার্ন পিরিয়ডের একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হচ্ছে রোয়ারিং টোয়েন্টিস 1920 সালের। এই এই ইভেন্টের অবলম্বনে একটা উপন্যাস হচ্ছে দ্য গ্রেট গ্যাটসবি। এটা লিখছেন এফ এস ফিটস জেরাল্ড। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? এটা কি বুঝতে পারছেন? আমার কথা কি বোঝা যাচ্ছে? ভাইয়া মাঝে কি বললেন ওটা বুঝলেন, গ্রেট কি বললেন এটা আর বোঝা যায়নি। আচ্ছা আচ্ছা। আসলে এখন ওই যে ওয়েদার একটু মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর কি, এই কারণে মনে হচ্ছে একটু নেটে ডিস্টার্ব। আচ্ছা যাই হোক। আহ, তাহলে যেটা বললাম যে আমাদের মডার্ন পিরিয়ডের দুইটা গুরুত্বপূর্ণ ইভেন্ট, তার মধ্যে একটা ইভেন্ট হচ্ছে রোয়ারিং টোয়েন্টিস। তো এটা নিয়ে একটা উপন্যাস নোভেল, সেটা হচ্ছে দ্য গ্রেট গ্যাটসবি। এটা লিখছেন এফ এস ফিটস জেরাল্ড। এবং এর রোয়ারিং টোয়েন্টিস হচ্ছে আমাদের ক্যাপিটালিজম নিয়ে, অর্থাৎ সবাই ইকোনমিক্যালি তখন সচ্ছল হয়ে গেছিল এবং হচ্ছে সবখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছিল। হ্যাঁ, এটাই হচ্ছে মেন ঘটনা। আচ্ছা, তো এরপরে দ্বিতীয় যেটা বলছিলাম, দ্বিতীয়টা হচ্ছে দ্য গ্রেট ডিপ্রেশন। দ্য গ্রেট ডিপ্রেশন, এটা নিয়ে এটা নিয়ে যেটা লেখা, এটা নিয়ে লেখাটা হচ্ছে দ্য গ্রেট ডিপ্রেশন নিয়ে লেখা হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান। এটি হচ্ছে আর্থার মিলারের একটি লেখা। তাহলে আর্থার মিলার ডেথ অফ এ সেলসম্যান এটা লিখছে দ্য গ্রেট ডিপ্রেশনের উপর ভিত্তি করে। দ্য গ্রেট ডিপ্রেশন এটা হচ্ছে 1929 সালের একটা ঘটনা। 1929 সালের একটা ঘটনা। গ্রেট ডিপ্রেশন কেন? তখন হচ্ছে শেয়ার মার্কেট ক্র্যাশ করছিল। অনেকেই দেখা যাচ্ছে মানে হঠাৎ বড় লোক ছিল। 1920 সালে হঠাৎ বড় লোক হয়েছিল রোয়ারিং টোয়েন্টিসে। এখন 1929 সালে এসে দেখা গেল হঠাৎ করে ফকির হয়ে গেল। ঠিক আছে, দ্য গ্রেট ডিপ্রেশন। তো দ্য গ্রেট ডিপ্রেশন নিয়ে হচ্ছে লেখা হচ্ছে ডেথ অফ এ সেলসম্যান। এবং এটা হচ্ছে কার লেখা? আর্থার মিলার। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার? বুঝতে পারছেন? তাহলে আমি নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের দুইটা ইভেন্ট পড়ানো শেষ। দুইটা ইভেন্ট করানো শেষ। এখন হচ্ছে আমরা যেগুলো করবো হচ্ছে যেগুলো হচ্ছে আমাদের বিসিএস এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এগুলো আমরা প্রথমে পড়বো। এরপর হচ্ছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ এগুলো শেষে দেখবো। তাহলে প্রথমে আমরা পড়বো হচ্ছে জীবী শক। জীবী শক হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ইদানিং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আমাদের যে আহ, ঔপন্যাসিক বলেন বা লেখক বলেন বা কবি বলেন, এদের ক্ষেত্রে ওনারা কি আইরিশ কিনা বা আমেরিকান কিনা এটা পরীক্ষাতে বেশি আসছে। তো মডার্ন এবং পোস্ট মডার্নের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ যে সে কি আইরিশ কিনা, আমেরিকান কিনা, ব্রিটিশ কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো দেখেন হচ্ছে জীবিত, এই যে এখানে সবুজ কালার দিয়ে যেটা আমি করছি, সবুজ কালার, এই সবুজ কালারে হচ্ছে সবুজ কালার দিয়ে বোঝাচ্ছে হচ্ছে এগুলো বিসিএস এ আসছে। তাহলে জিবি শো হচ্ছে একজন আইরিশ ড্রামাটিস্ট। এটা কিন্তু বিসিএস পরীক্ষায় আসছে। ঠিক আছে, বিসিএস এর প্রিলিতে আসছিল। এরপরে হচ্ছে দেখেন, এই যে তাকে বলা হয় ফাদার অফ মডার্ন ইংলিশ লিটারেচার বা ফাদার অফ মডার্ন ইংলিশ ড্রামা। এটাও বিসিএস আসছে। এরপর হচ্ছে তার বিখ্যাত একটা নাটক আছে আর্মস এন্ড দ্য ম্যান। নাটকের প্রধান চরিত্র হচ্ছে ক্যাপ্টেন ব্লাঞ্চি, রায়না পেটকফ, ক্যাথারিন পেটকফ, লৌকা এবং হচ্ছে নিকোলা। আচ্ছা, এরপরে হচ্ছে ওনাকে গ্রেটেস্ট গ্রেটেস্ট মডার্ন ড্রামাটিস্ট বলা হয়। ওনার আরো কিছু লেখা আছে যেগুলো হচ্ছে পরীক্ষায় আসছিল, আমি একটু দেখাই। একটা হচ্ছে আর্মস এন্ড দ্য ম্যান, এটা তো বলে ফেললাম। এরপর হচ্ছে ম্যান এন্ড সুপারম্যান, পিগমেলিয়ন, ক্যান্ডিডা, সিজার এন্ড ক্লিওপেট্রা। তাহলে এগুলো সবগুলো হচ্ছে বিসিএস পরীক্ষায় আসছে।
বিসিএস এর প্রিলিতে, তাইলে এই জিনিসগুলো আসছে। আচ্ছা, এখন এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। সেটা হচ্ছে, আচ্ছা, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করবো। সেটা হচ্ছে যে আর্মস অ্যান্ড দ্য ম্যান নাটকের প্রধান চরিত্রগুলো ক্যাপ্টেন ব্লানচি, ঠিক আছে? তাহলে ক্যাপ্টেন ব্লানচি এবং হচ্ছে রায়না পেটকপ, এই নাটকের নায়িকা হচ্ছে রায়না পেটকপ। রায়না পেটকপ হচ্ছে এই নাটকের নায়িকা, ঠিক আছে? আচ্ছা, হুম। আর ব্লানচি হচ্ছে একজন সেনা প্রধান। এটা মেইনলি লেখা হয়েছে যুদ্ধ নিয়ে, ঠিক আছে? যুদ্ধ নিয়ে লেখা হয়েছে। তো এখানে মেনলি হচ্ছে যুদ্ধটা ছিল হচ্ছে সার্বিয়া এবং হচ্ছে বুলগেরিয়ান যুদ্ধের একটা প্রেক্ষাপটে নাটকটা লেখা হয়েছে। তো এই যে রাইনা পেটকফের সাথে বিয়ে হওয়ার কথা ছিল সার্জিয়াস স্যারানভ, উনি ছিলেন হচ্ছে বুলগেরিয়ার যুদ্ধ বাহিনীর অন্যতম নেতা, ঠিক আছে? অন্যতম নেতা ছিল হচ্ছে সার্জিয়াস স্যারানভ, ছিলেন নেতা। আচ্ছা, তো ওর সাথে বিয়ে হওয়ার কথা ছিল। এখন হচ্ছে যুদ্ধ চলতেছে। তো যুদ্ধের সময় হচ্ছে বুলগেরিয়ানরা হচ্ছে সার্বিয়ার কাছ থেকে হচ্ছে জয়লাভ করে। তো জয়লাভ করার পরে হচ্ছে এখন নায়িকা রায়না পেটকফ হচ্ছে তার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতেছে। তার যে একজন আহ কি বলবো, তার তার হচ্ছে যে কর্মচারী ছিল, বা হচ্ছে আহ, কর্মচারী ছিল হচ্ছে লৌকা লৌকা নামের একজন আহ, ছিল। তাকে হচ্ছে বারবার বলতো যে ওরা কখন আসছে, তুমি একটু দেখো, এভাবে বলতো। আর হচ্ছে সে সবসময় হচ্ছে জানালা খুলে বসে থাকতো। এখন জানালা খুলে অপেক্ষা করতে করতে ওই জানালা দিয়ে হচ্ছে ঢুকে যায় হচ্ছে আমাদের ক্যাপ্টেন ব্লান্সলি, ঠিক আছে? এই ব্লান্সলিটা, উনি ঢুকে যান হচ্ছে জানালা দিয়ে। উনি ছিলেন আবার হচ্ছে সার্বিয়ার পক্ষে যুদ্ধ করা একজন সেনানায়ক, ঠিক আছে? তো এরপরে হচ্ছে তাদের মধ্যে হচ্ছে এটা নিয়ে আহ সে হচ্ছে ওইখানে ওর ঘরেই হচ্ছে আত্মগোপন করে। এর মধ্যেই হচ্ছে রোমান্টিসিজমের ঘটনা জন্ম দেয়। এরপর হচ্ছে যখন ওরা যুদ্ধ থেকে ফেরত আসলো, ওর যে হবু স্বামী যে ফেরত আসলো, ফেরত আসার পরে দেখলো যে আসলে ওর হবু স্বামী হচ্ছে আসলে নায়ক না, সে হচ্ছে একটা মানে ভীরু, সে হচ্ছে বোকা। তো পরে দেখা যাচ্ছে রায়না পেটকোভ হচ্ছে ওই যে ক্যাপ্টেন ব্লানচিট প্রেমে পড়ে যাচ্ছে এবং অবশেষে কিন্তু তারা বিয়ে করে, ঠিক আছে? তারা বিয়ে করে। তো এই যে ব্লান্সলি যখন চলে যাচ্ছিল তখন তার কোটের মধ্যে হচ্ছে রায়না পেটকোভ একটা ছবি দিয়েছিল। ছবির মধ্যে একটা লেখা ছিল। ছবির মধ্যে যে লেখাটা ছিল সেটা হচ্ছে টু মাই চকলেট ক্রিম সোলজার, ঠিক আছে? তাহলে এই টু মাই চকলেট ক্রিম সোলজার, এটা আসলে কে কাকে বলছে? রায়না পেটকোভ হচ্ছে ক্যাপ্টেন ব্লান্সলিকে বলছে। এটাই হচ্ছে মেইন ঘটনা, ঠিক আছে? তাহলে মেইন ঘটনাতে হচ্ছে এখানে কে প্রধান চরিত্র ছিল, কে নায়িকা ছিল, চরিত্রগুলো একটু ইম্পর্টেন্ট। আর্মস এন্ড দ্য ম্যান, এটার পিছনে। আর হচ্ছে আর রায়না পেটকোভ যে নায়িকা, নায়িকা আসলে লাস্ট দিকে কি বলছিল? সে বলছিল হচ্ছে টু মাই চকলেট ক্রিম সোলজার, ঠিক আছে? এটা হচ্ছে মেইন ঘটনা। আচ্ছা, এরপরে আমরা চলে আসি হচ্ছে আমাদের আহ ম্যান অ্যান্ড সুপারম্যান, এটা একটা। এরপর হচ্ছে ক্যান্ডিডা, তারপর হচ্ছে সিজার অ্যান্ড ক্লিওপেট্রা। সিজার অ্যান্ড ক্লিওপেট্রা এটাও একটা ঘটনা। এখানে হচ্ছে মেনলি যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে সিজার এন্ড ক্লিওপেট্রা, এটার মতো করে আরেকটা নাম আছে সেটা হচ্ছে অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা। এটা কি লিখে বলতে পারেন যে অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা? শেক্সপিয়ার। শেক্সপিয়ার। তাহলে হচ্ছে এই দুইটার মধ্যে যাতে কনফিউশন না থাকে এটা একটু পাশাপাশি লিখে রাখবেন যে সিজার এন্ড ক্লিওপেট্রা হচ্ছে জীবিত, অ্যান্টনি এন্ড ক্লিওপেট্রা হচ্ছে শেক্সপিয়ার। এতটুকু নিতে। এরপর হচ্ছে পিগম্যালিয়ন। পিগম্যালিয়নের জন্য হচ্ছে উনি অস্কার পুরস্কার লাভ করেন। তো আহ তাহলে একমাত্র ড্রামাটিস্ট যিনি হচ্ছে একই সাথে নোবেল পুরস্কার এবং হচ্ছে অস্কার পুরস্কার দুইটা লাভ করেন,
এবং অস্কার পুরস্কার লাভ করেন হচ্ছে তার পিগমেলিয়নের জন্য। ঠিক আছে, পিগমেলিয়ন যে প্লে, এই প্লে এর জন্য হচ্ছে তিনি অস্কার পুরস্কার লাভ করেন। তো পরীক্ষাতে যেটা আসছিল যে পিগমেলিয়ন, এই পিগমেলিয়নের হচ্ছে আহ চরিত্রগুলো আসছিল, যে এই এই চরিত্রটা আসলে কোন প্লে থেকে নেওয়া হয়েছে, বা এই প্লে এর চরিত্রটা কোনগুলা। এবার এইভাবেই হচ্ছে বিসিএস এর কোশ্চেনটা আসছিল। তো ওইখানে ছিল হচ্ছে আলফ্রেড ডুলিটল, এটা ছিল অপশনে। আর একটা ছিল হচ্ছে আহ আর একটা ছিল মেবি হচ্ছে মিসেস মুর বা সামথিং এরকম কিছু একটা, আমার এখন মনে পড়ছে না। আচ্ছা, তাহলে হচ্ছে আলফ্রেড ডুলিটল। তো এখানে মেন ঘটনাটা কি, মেন ঘটনাটা হচ্ছে আলফ্রেড ডুলিটল এর মেয়ে হচ্ছে এলিজা ডুলিটলকে ভাষাগত মাধুর্যতা ও সমাজের উঁচু শ্রেণীর রীতিনীতি শিক্ষা প্রদানের মাধ্যমে তাকে মামুলি ফুল বিক্রেতা থেকে সম্ভ্রান্ত মহিলায় পরিণত করার বাদী ধরাকে কেন্দ্র করে হচ্ছে মেন ঘটনা। ঠিক আছে, তাহলে এখানে মেন ঘটনাটা হচ্ছে এটা। আচ্ছা, ঠিক আছে। এরপরে চলে আসে হচ্ছে, আর এখানে যেগুলো পরীক্ষাতে আসে নাই কিন্তু গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে আছে হচ্ছে উনি 1950 সালে হচ্ছে ইংলিশ লিটারেচারে নোবেল প্রাইজ পেয়েছিলেন, এটা একটা। আর হচ্ছে ইমেচিউরিটি, এই ইমেচিউরিটিটা হচ্ছে ওনার প্রথম সম্পূর্ণ উপন্যাস। যদি পরীক্ষা আসে যে প্রথম সম্পূর্ণ উপন্যাস কোনটা, নোবেল কোনটা, সেটা হচ্ছে ইমেচিউরিটি। এটা এটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে আরো কিছু আছে, যেমন হচ্ছে দ্য ডক্টরস ডাইলেমা, আহ এটা এটা গুরুত্বপূর্ণ। ইউ নেভার ক্যান টেল, এটাও গুরুত্বপূর্ণ, তাহলে এগুলো একটু দেখে নেবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরবর্তীটা হচ্ছে জন মেলিংটন সিং। উনিও আইরিশ ড্রামাটিস্ট। এখানে কে আইরিশ কে ব্রিটিশ এটা কিন্তু সবাই একটু ভালো মতো দেখে নেবেন। তাহলে আইরিশ ড্রামাটিস্ট, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে ওনার যে সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল দ্য রাইডার্স টু দ্য সি। রাইডার্স টু দ্য সি, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। তাহলে হচ্ছে রাইডার্স টু দ্য সি এটা গুরুত্বপূর্ণ ছিল। আম, এবং এখানে পরীক্ষাতে যেটা আসছে যে রাইডার্স টু দ্য সি, এটা এভাবে আসে না, এটা ছিল যে রাইডার্স টু দ্য সি এটা কি, এটা ছিল ওয়ান অ্যাক্ট। যে আমি এখানে লিখে রাখছি যে ওয়ান অ্যাক্ট প্লে, এটা ছিল একটা ওয়ান অ্যাক্ট প্লে। ঠিক আছে, তাহলে এভাবে করে হচ্ছে কোশ্চেনটা আসছিল, তাহলে এটা আমাদেরকে জানতে হবে আর কি। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে আমাদের যেগুলো বিসিএস এর যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো আমি আগে পড়াই দিচ্ছি। ও হেনরি, ঠিক আছে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরীক্ষায় যেটা ছিল ও হেনরির ফুল ফুল নেমটা কি আসলে। ও হেনরিটা ছিল ওর ছদ্মনাম, ঠিক আছে। ও হেনরিটা ছিল ওর ছদ্মনাম। তাহলে ওর আসল নামটা কি, আসল নাম হচ্ছে উইলিয়াম সিডনি পোর্টার। এভাবে হচ্ছে কোশ্চেন আছে যে ওর আসল নামটা কি, রিয়েল নেম। তাহলে হচ্ছে রিয়েল নেম অফ ও হেনরি উইলিয়াম সিডনি পোর্টার, এটাই পরীক্ষায় আসছিল। তাহলে এভাবেও আসতে পারে যে উইলিয়াম সিডনি পোর্টারের ছদ্মনাম কি, ও হেনরি, এভাবে করেও কিন্তু আসতে পারে। এবং হচ্ছে উনি আমেরিকান শর্ট স্টোরি রাইটার, এটাও হচ্ছে কি আসছে, এটাও একটা বিসিএস এর কোশ্চেন হিসেবে আসছিল যে উনি উনি কি, উনি হচ্ছে আমেরিকান শর্ট স্টোরি রাইটার। ঠিক আছে, নোবেলিস্ট ছিল এখানে অপশনের মধ্যে, বিভিন্নটা ছিল, হ্যাঁ, পয়েট ছিল। তা আসলে ছিল উনি আমেরিকান শর্ট স্টোরি রাইটার, এটা গুরুত্বপূর্ণ ছিল। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে উইলিয়াম বাটলার ইটস বা ডব্লিউ বি ইয়েটস। তাহলে হচ্ছে ডব্লিউ বি ইয়েটস বা উইলিয়াম বাটলার ইয়েটস, উনিও ছিল আইরিশ পোয়েট। ঠিক আছে, আইরিশ পোয়েট। তাহলে দেখেন সবুজ কালার, যেহেতু এটা আমাদের বিসিএস পরীক্ষা আসছিল, তাহলে উনি আইরিশ পোয়েট, এটা পরীক্ষা আসছিল। উনি নোবেল প্রাইজ পাইছিলেন 1923 সালে। ঠিক আছে, উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1923 সালে। এরপর হচ্ছে উনি রবীন্দ্রনাথের গীতাঞ্জলির ইংরেজি অনুবাদ করেন, সং অফ প্রিন্স এর ভূমিকা, ঠিক আছে, অনুবাদের ভূমিকা লিখেছিলেন। ঠিক আছে, এটা এভাবে আসছিল। আরেকটা আসছিল হচ্ছে এডিটর, এডিটর অফ গীতাঞ্জলি, এভাবে করে আসছিল। আহ এডিটর অফ গীতাঞ্জলি হচ্ছে ডব্লিউ বি ইয়েটস, এটা একটা। আচ্ছা, এরপরে হচ্ছে আহ এখান থেকে আসছিল ওনার কোটেশনটা আসছিল, যে কোটেশনটা আসছিল যে অল চেঞ্জড আর্টারলি টেরিবল ভ্যানিটি ইজ বর্ন। ঠিক আছে, এখানে মনে হয় একটু ভুল আছে। আচ্ছা, যাই হোক, এখানে আহ, এটা আসলে একটু মনে হচ্ছে ভুল আছে। এটা হচ্ছে এ টেরিবল বিউটি ইজ বর্ন হবে, এখানে একটু ঠিক করে নিও, হ্যাঁ, যে এ টেরিবল বিউটি ইজ বর্ন, একটু ভুল আছে। তো এই কোটেশনটা দিয়ে বলছে যে এটা কোন কবিতা থেকে নেওয়া হয়েছে,
ইস্টার 1916, ইস্টার 1916 এখান থেকে হচ্ছে নেওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ যে লাইনগুলো যেগুলো পরীক্ষায় আসেনি বাট গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উনি ছিলেন ড্রামাটিস্ট এন্ড ক্রিটিক। তার লেখার সিম্বলিজম এবং হচ্ছে মিস্টিসিজম এগুলো বেশি ব্যবহার করছিলেন। আর হচ্ছে উনি কর্মজীবনে প্রথমে তিনি আইন পেশায় প্রশিক্ষণ গ্রহণ করেন। ঠিক আছে। তো এগুলো আরেকটা আরেকটা এটা হচ্ছে দ্য লেক আইল অফ ইনিসফ্রি, দ্য লেক আইল অফ ইনিসফ্রি, এটাও কিন্তু বিসিএস এ আসছিল। ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে হচ্ছে ওনার আরেকটা ছিল হচ্ছে নো সেকেন্ড ট্রয়, এটাও লিখে রাখেন। এটা মনে হয় নো সেকেন্ড ট্রয়টা এখানে মনে হয় লেখা নাই। নো সেকেন্ড ট্রয়, ঠিক আছে, এটা একটু লিখে নেন। এটা ছিল একটা পোয়েম, এটাই পরীক্ষা আসছিল যে এটা একটা পোয়েম। তাহলে পোয়েমের মধ্যে লিখে রাখেন যে নো সেকেন্ড ট্রয়। তো নো সেকেন্ড ট্রয় এর আসলে মেইন কাহিনীটা হচ্ছে যে এটার কারণ হচ্ছে ট্রয় নগরের মতো কবির হৃদয় কখনো ধ্বংস হবে না। যে কবির হৃদয় কখনো ট্রয় নগরের মতো ধ্বংস হয়ে যাবে না, এটাই হচ্ছে মেইন থিম ছিল। ঠিক আছে। এটা এটা হচ্ছে মেইন কারণ। তাহলে হচ্ছে নো সেকেন্ড ট্রয়। আচ্ছা, তাহলে এটা গেল। এরপরে হচ্ছে আমরা চলে আসি তাহলে আমরা এডওয়ার্ডিয়ান পিরিয়ডের যে চারটা গুরুত্বপূর্ণ ড্রামাটিস্ট এগুলো আমরা পড়ে নিছি। এখন হচ্ছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো একটু দেখি। সেগুলোর মধ্যে প্রথম ছিল হচ্ছে জুলস ভার্ন। ওনাকে বলা হয় ফাদার অফ সায়েন্স ফিকশন। তাহলে এটা একটু ভালো মতো দাগে রাখেন। এবং হচ্ছে তার ফেমাস সায়েন্স ফিকশন হচ্ছে 20,000 লিগস আন্ডার দ্য সি। হেনরিক ইবসেন, ডগস হাউস, এ থ্রি অ্যাক্ট প্লে। এই জিনিসটা মাঝখানের যে ব্র্যাকেট দেওয়া অংশটা গুরুত্বপূর্ণ, এ থ্রি অ্যাক্ট প্লে। এর আগে কিছুক্ষণ আগে আমরা দেখছিলাম যে ওয়ান অ্যাক্ট প্লে দেখছিলাম একটা। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে আমাদের পড়ছি, এরপরে হচ্ছে হেনরি জেমস। তিনি ছিলেন হচ্ছে আমেরিকান। হেনরি জেমস ছিলেন হচ্ছে আমেরিকান। আচ্ছা, আর তার উল্লেখযোগ্য কিছু সাহিত্যকর্ম দেখেন। আমেরিকান এই নামগুলো মুখস্থ করতে একদম সহজ। আমেরিকান, দ্য ইউরোপিয়ানস, দ্য বোস্টনিয়ান্স। ঠিক আছে, দ্য বোস্টনিয়ান্স তাহলে হচ্ছে দ্য ইউরোপিয়ানস, দ্য বোস্টনিয়ান্স, দ্য আমেরিকান, তাহলে তিনটা এমনি মুখস্থ হয়ে গেল। এরপর হচ্ছে দ্য অ্যাম্বাসেডর্স। আচ্ছা, জোসেফ কনরাড। আহ এটা আসলে তেমন ইম্পর্টেন্ট না, এখান থেকে জাস্ট খালি মনে রাখতে হবে দ্য শ্যাডো লাইন। তো দ্য শ্যাডো লাইনটা মনে রাখতে হবে, সাহিত্যকর্মের মধ্যে তার একটা শ্যাডো লাইন আছে, এই দ্য শ্যাডো লাইন। এছাড়াও শ্যাডো লাইন নামে এটা হবে অমিতাভ, হবে না, অমিতাভ ঘোষের একটা জনপ্রিয় উপন্যাস রয়েছে। তাহলে অমিতাভ ঘোষ যখন আমরা পড়বো তখন অমিতাভ ঘোষের একটা জনপ্রিয় উপন্যাস হচ্ছে দ্য শ্যাডো লাইন। তাহলে শ্যাডো লাইন উপন্যাস অমিতাভ ঘোষের একটা উপন্যাস। ঠিক আছে, এটা। এরপর হচ্ছে রুডিয়ার্ড কিপলিং। উনি উনি হচ্ছে 1907 সালে হচ্ছে নোবেল পুরস্কার পাইছেন। কিসের জন্য পাইছিল? দ্য জাঙ্গাল বুকের কারণে পাইছিল। এটা একটু লিখে রাখেন, দ্য জাঙ্গাল বুকের লেখার জন্য হচ্ছে উনি 1907 সালে নোবেল পুরস্কার পাইছেন। ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে অস্কার ওয়াইল্ড, অ্যান আইডিয়াল হাজবেন্ড। এখানে হচ্ছে জাস্ট অ্যান আইডিয়াল হাজবেন্ড, এ ওয়ামেন অফ নো ইম্পর্টেন্স, এই দুইটা। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে বার্ট্রান্ড রাসেল। 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে। 1950 সালে সাহিত্যে নোবেল পুরস্কার পাইছে। তো ওনার আবার একটা ঘটনা আছে, ঘটনাটা হচ্ছে একটু বলি। বার্ট্রান্ড রাসেল, তো উনি হচ্ছে হ্যাপিনেস নিয়ে লিখছিল। এটা হচ্ছে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এই জিনিসটা উনি লিখছিল। ঠিক আছে, কনকোয়েস্ট অফ হ্যাপিনেস এটা লিখছিল। এবং এটার অনুবাদ করছিল হচ্ছিল আমাদের মোদাহার হোসেন, সুখ। এটার নাম ছিল সুখ। ঠিক আছে, এটা একটু আপনারা লিখে নিন।
কনকোয়েস্ট অফ হ্যাপিনেস, এটার বাংলা অনুবাদ করছিল হচ্ছে মোতাহার হোসেন সুখ নাম দিয়ে। ঠিক আছে, এটা একটু ভালো মতো লিখুন। লিখছেন? আচ্ছা, পিডিএফ এ লিখে রাখলে ভালো হয় এখানে। আহ, আচ্ছা, এখানে আসলে হচ্ছে বিজয় 52টা দেওয়া আছে, তো এটা দিয়ে আসলে আমার লিখতে একটু কষ্ট হয়ে যাবে। আমি দরকার পিডিএফটা আবার এডিট করে আপনাদেরকে দিয়ে দিই, হ্যাঁ, যে যেগুলো লিখতে হবে আর কি। আপাতত আপনারা লিখে রাখেন, লিখে রাখলে একটু মনে মনে থাকলো। একবার যদি লেখা হয়ে যায় তাহলে দেখা যাবে। আচ্ছা, আচ্ছা, যাই হোক। এরপরে চলে আসে হচ্ছে অসুখ। এটা, আচ্ছা, এটা এদের কথা বলছি না? আচ্ছা, তাহলে হচ্ছে কনকোয়েস্ট অফ হ্যাপিনেস। তিনি হচ্ছে 1950 সালে নোবেল পুরস্কার পাইছিলেন। আচ্ছা, এরপর হচ্ছে H.G. ওয়েলস। ওনার দুইটা ফেমাস সায়েন্স ফিকশন, একটা হচ্ছে দ্য টাইম মেশিন। টাইম মেশিন নিয়ে আমরা অনেক মুভি দেখছি, ঠিক আছে। দ্য ইনভিজিবল ম্যান, এই দুইটা। আচ্ছা, সিগমুয়েড ফ্রয়েড, তিনি তার থিওরি অফ সাইকো অ্যানালাইসিস এর জন্য ব্যাপক পরিমাণে বিখ্যাত। ঠিক আছে, তাহলে সাইকোলজি টাইপসের কোনো কিছু দেখলেই সিগমুন্ড ফ্রয়েড, এটা আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে। আচ্ছা, এখন চলে আসে হচ্ছে জর্জিয়ান পিরিয়ড। তাহলে হচ্ছে জর্জিয়ান পিরিয়ড নিয়ে যদি বলি, মোটামুটি এখানে আমাদেরকে প্রায় 7-8টা রাইটার নিয়ে আমাদেরকে পড়তে হবে জর্জিয়ান পিরিয়ডে। ঠিক আছে, 7-8টা রাইটার নিয়ে পড়তে হবে। আহ তার মধ্যে হচ্ছে যদি কেউ যদি আরো কম পড়তে চায়, তাহলে তাদের জন্য কিছু একটা তো বলতে হবে। হুম, তো যারা একদমই কম পড়তে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে আমাদের দুইটা মাস্ট পড়তে হবে, একটা হচ্ছে টি.এস. ইলিয়ট, আর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। এই দুইটা অবশ্যই অবশ্যই পড়তে হবে। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে জর্জিয়ান পিরিয়ডের জন্য। তাহলে আমরা একটু পড়া শুরু করি। উম, প্রথমে হচ্ছে উইলিয়াম সমারসেট। এটা আসলে মমো, উচ্চারণটা হবে মমো, ওনার নামটা হচ্ছে মমো। ঠিক আছে, এখানে মগ হ্যাম লেখা আছে, মানে ওটা এটা হচ্ছে উইলিয়াম সমারসেট মমো, উচ্চারণটা এভাবে হবে। ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে উইলিয়াম সমারসেট মমো। এখান থেকে যেটা আসছিল, ওই যে সবুজ কালি দিয়ে দেখা যাচ্ছে যে এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে দ্য এন্ড এন্ড দ্য গ্রাসোফার্স, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। আর হচ্ছে অফ হিউম্যান বন্ডেজ, এটা এটা হচ্ছে পরীক্ষা আসে নাই, বাট গুরুত্বপূর্ণ আর কি। এরপরে এডওয়ার্ড মর্গান ফস্টার্স বা ইএম ফস্টার। আচ্ছা, তো ওনার যে সাহিত্যকর্ম, এই সাহিত্যকর্মের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্ম, এটা পরীক্ষায় প্রায় আসে, এ প্যাসেজ টু ইন্ডিয়া, ইএম ফস্টার্স, এটা খুবই গুরুত্বপূর্ণ, ইএম ফস্টার্স। ঠিক আছে। আচ্ছা, এবং হচ্ছে তার নোবেল, নোবেল এ প্যাসেজ টু ইন্ডিয়া তাকে সবচেয়ে বেশি সফলতা দিয়েছে। ঠিক আছে, এবং তিনি সাহিত্যে 16বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছে, কিন্তু নোবেল প্রাইজ কিন্তু পায় নাই, 16বার নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ লাগে। ঠিক আছে। আচ্ছা, হোয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রেড, তারপর হচ্ছে এ রুম উইথ এ ভিউ। ঠিক আছে, এ রুম উইথ এ ভিউ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, রুম উইথ এ ভিউ, এটা এটা একটু গুরুত্বপূর্ণ। কেন রুম উইথ এ ভিউ, এটা একটু স্টার দিয়ে রাখেন, কারণ হচ্ছে
এটার সাথে আরেকটা মিল আছে, সেটা হচ্ছে এ রুম অফ ওয়ান্স ওন। এ রুম অফ ওয়ান্স ওন, একটু লিখে রাখেন, হ্যাঁ। এ রুম অফ ওয়ান্স ওন, তাহলে এটাকে লিখছে, এটা লিখছে হচ্ছে ভার্জিনিয়া ওলফ। ভার্জিনিয়া, ভার্জিনিয়া উলফ। তাহলে ভার্জিনিয়া উলফের লেখা প্রবন্ধ এটা, ঠিক আছে। তাহলে প্রবন্ধ হচ্ছে এ রুম অফ ওয়ান্স ওন, আর এ রুম অফ এ রুম উইথ এ ভিউ এটা হচ্ছে একটা উপন্যাস, নোবেল, ঠিক আছে। তিনি ছিলেন হচ্ছে নোবেলিস্ট, ইংরেজি সাহিত্যের একজন নোবেলিস্ট, ঠিক আছে, ইংলিশ। তাহলে এটা মনে রাখবেন যে ইংলিশ নোবেলিস্ট ছিলেন উনি, ঠিক আছে। আমরা যেগুলো আইরিশ সেগুলোকে আইরিশ বলে দিচ্ছি, যেগুলো ইংলিশ সেগুলোকে ইংলিশ, ঠিক আছে, এটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, ঠিক আছে, আমরা অলরেডি আনসার করে ফেলছেন ভার্জিনিয়া উলফ। এক্সিলেন্ট। আচ্ছা, তাহলে হচ্ছে অ্যারোম অফ ওয়ান্স ওন, এটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। এরপর চলে আসে হচ্ছে জেমস জয়েস। হুম, জেমস জয়েস, এটা গুরুত্বপূর্ণ। এক মিনিট। আচ্ছা, তো জেমস জয়েসে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হচ্ছে আলিসিস, ঠিক আছে। আলিসিসটাই হচ্ছে বিসিএস পরীক্ষায় আসছিল, এবং হচ্ছে উনি একজন আইরিশ পয়েট, ঠিক আছে, উনি একজন আইরিশ পয়েট। এটা একটু লাগিয়ে নেন, যে আইরিশ পয়েট। লাগাই, আইরিশ পয়েট, এটা একটু লাগায় রাখুন। আচ্ছা, তো এটা হচ্ছে এই আলিসিসটা হচ্ছে একটা নোবেল, এটা গুরুত্বপূর্ণ। আর এখানে হচ্ছে আহ, দরকার নেই। আচ্ছা, এরপর হচ্ছে ভার্জিনিয়া উলফ, উনি হচ্ছেন একজন ইংরেজ লেখিকা, এটা গুরুত্বপূর্ণ। আর হচ্ছে বিখ্যাত প্রেজেন্টার অফ ইনার রিয়ালিটিস এর জন্য তিনি বিখ্যাত। তো এটা হচ্ছে রুম অফ ওয়ান্স, এটা ওন হবে, এখানে একটু বানান একটু ভুল আছে, এটা একটু কারেকশন করে নিন। আর হচ্ছে টু দ্য লাইট হাউস, টু দ্য লাইট হাউস। এরপরে চলে আসে হচ্ছে ডিএইচ লরেন্স, বা হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা নিয়ে কিছু যদি বলি তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে উনি ইংরেজি ইংরেজি সাহিত্যিক, ঔপন্যাসিকদের মধ্যে একজন। তাহলে হচ্ছে ইংলিশ নোবেলিস্ট, ইংলিশ নোবেলিস্ট, এটা পরীক্ষাতে চলে আসছে। দ্য রেইনবো, এটাও পরীক্ষায় আসছে। দা লেডি চ্যাটার্লিস লাভার, এটা আসলে দুইটা মিলে একটা কোশ্চেন হয়েছে। লেডি চ্যাটার্লিস লাভারের অর্থাৎ কে ছিলেন, ঠিক আছে। অর্থাৎ হচ্ছে দ্য রেইনবো এর অর্থাৎ, এভাবে করে কোশ্চেনটা আসছে বিসিএস করতে, ঠিক আছে। তাহলে দুইটা নামই হচ্ছে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, লেডি চ্যাটার্লিস লাভার, দ্য রেইনবো। আচ্ছা, আর হচ্ছে সান এন্ড লাভার্স, সান এন্ড লাভার্স নিয়ে যদি একটু বলি, সানস এন্ড লাভার্স, রিসেন্টলি যে ঘটনাগুলো আমরা দেখছিলাম, এই যে বউ শাশুড়ির ঝগড়া, তো এটার মেইন কাহিনীটা হচ্ছে এটা, যে
মা তার ছেলেদেরকে দেখা যাচ্ছে এত বেশি ভালোবাসতেছে যে অন্য কেউ এসে তার স্থানটা যে দখল করে নিবে সেটা সে সহ্য করতে পারতেছে না। তো দেখা যাচ্ছে সে তার ছেলেদেরকে বিয়েই করাচ্ছে না। ঠিক আছে, তো এটা নিয়ে হচ্ছে লেখা হচ্ছে সানস এন্ড লাভার্স। বুঝতে পারছেন? তাহলে সানস এন্ড লাভার্স লিখছে হচ্ছে ডেভিড হার্বার্ট লরেন্স। এটা একটু মনে রাখবেন, এভাবে করে মনে, এটা রিসেন্ট ঘটনা থেকে আসলে এভাবে করে আসছে। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে টিএস ইলিয়ট, সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে দেখেন এই সবুজ কালিকে উনি হচ্ছেন আমেরিকান। ঠিক আছে, উনি হচ্ছে আমেরিকান, আমেরিকান কবি। আচ্ছা, এরপর হচ্ছে টিএস ইলিয়ট ইজ নট এ রোমান্টিক পয়েট, উনি রোমান্টিক পয়েট না, এটাও পরীক্ষায় আসছে। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল। ঠিক আছে, এরপর হচ্ছে জেরন্টিয়ম। ঠিক আছে, এইগুলো হচ্ছে পরীক্ষাতে আসছে। এছাড়াও হচ্ছে যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আমি এখানে হাইলাইট করে রাখছি। তো হাইলাইটেড জিনিসগুলো একটু বলি। একটা হচ্ছে তিনি আমেরিকান, বাট পরে উনি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন, ইংল্যান্ডে সেটেল হন। এই জন্যই হচ্ছে এই আমেরিকান জিনিসটা পরীক্ষাতে আসছে। কারণ ওনার জন্ম হচ্ছে আমেরিকাতে, তিনি হচ্ছে আমেরিকান পয়েট, কিন্তু পরে গিয়ে ইংল্যান্ডে সেটেল হচ্ছে, তো অনেকে ব্রিটিশ নাগরিক হিসেবে বা ব্রিটিশ পয়েট হিসেবে ওনাকে চিনে। আসলে কিন্তু উনি হচ্ছে আমেরিকান পয়েট। ঠিক আছে, তো এই জন্য হচ্ছে এটা গুরুত্বপূর্ণ এবং এটা পরীক্ষায় অলরেডি চলে আসছে, আবার আসতে পারে। আচ্ছা, এরপর হচ্ছে উনি ইংল্যান্ডে সেটেল হয়েছে। উনি হচ্ছে 1948 সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেছেন। আচ্ছা, তিনি তার দ্য ওয়েস্ট ল্যান্ড কবিতার জন্য 1948 সালে অর্ডার অফ মেরিট উপাধিতে ভূষিত হন এবং নোবেল পুরস্কার লাভ করেন। তাহলে নোবেল পুরস্কার লাভ করছেন হচ্ছে দ্য ওয়েস্ট ল্যান্ডের জন্য। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এলিয়টের কবিতা বাংলায় অনুবাদ করেন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে ওনার আরো কিছু পোয়েম ছিল, একটা হচ্ছে দ্য ফ্যামিলি রিউনিয়ন, দ্য ককটেল পার্টি, ফোর কোয়ার্টার্স, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ। ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা লাইন যেটা দ্য রেইনবো, রেইনবো নিয়ে একটু বলবো। রেইনবোটা আমি আসলে একটু মিস করে গেছি। সেটা হচ্ছে রেইনবো তো হচ্ছে একটা নোবেল। ঠিক আছে, যদি বলা হয় আহ, যে দ্য রেইনবো নোবেল এটা কার লেখা, তাহলে আনসার হবে ডিএইচ লরেন্স। যদি বলা হয় দ্য রেইনবো, রেইনবো যে কবিতা, যদি বলা হয় পয়েম, রেইনবো নামের যে পয়েম এটা কার লেখা, তখন বুঝতে হবে এটা অন্য কিছু বুঝাচ্ছে। তাহলে হচ্ছে ওটস ওটস। ঠিক আছে, ওটস ওটস এর লেখা একটা কবিতা, বিখ্যাত কবিতা। ওটস ওটস পড়ছি না আমরা, তো আগে পড়েছি ওটস ওটস। তাহলে ওটস ওটস এর একটা বিখ্যাত কবিতা হচ্ছে দ্য রেইনবো। তাহলে দ্য রেইনবো যদি নোবেল বলে তখন আনসার হবে হচ্ছে আহ ডিএইচ লরেন্স। আর দ্য রেইনবো যখন পয়েম বলবে তখন আনসার হবে ওটস ওটস। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন। এটা একটু মানে যেগুলোতে একটু একটু ঝামেলা দেখবেন পরীক্ষাতে এগুলাই বেশি আসে। এই কারণে হচ্ছে ঝামেলাগুলো আমি আসলে একটু আহ, বারবার করে বলে দিচ্ছি আর কি। আচ্ছা, যাই হোক, সরি। আচ্ছা, আহ, এরপরে চলে আসে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ আর্নেস্ট হেমিংওয়ে। তো আর্নেস্ট হেমিংওয়েটা হচ্ছে আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ফেয়ারওয়েল টু আর্মস। ঠিক আছে, যুদ্ধের অভিজ্ঞতা নিয়ে লেখা একটা সাহিত্যকর্ম, ফেয়ারওয়েল টু আর্মস, এটা বিসিএস আসছিল। তারপর হচ্ছে ফর হোম দ্য বেলস টোলস, এই উপন্যাসে লেখক স্পেনের গৃহযুদ্ধের মার্কিনীদের ফ্যাসি শক্তির বিরুদ্ধে লড়াইয়ের বর্ণনা করছেন। তারপর হচ্ছে দ্য সান অলসো রাইজেস, এগুলো হচ্ছে বিসিএস আসছে। আচ্ছা, তো ফেয়ারওয়েল টু আর্মস এটা ছিল একটা উপন্যাস, নোবেল। হ্যাঁ, তো এই উপন্যাসটা প্রকাশিত হয় 1928 সালে। যেহেতু ফেয়ারওয়েল টু আর্মস এটা খুবই বিখ্যাত, সেই জন্য এটা ঘটনাটা আমাদেরকে একটু জানতে হবে। তাহলে এটা 1928 সালে হচ্ছে প্রথম প্রকাশিত হয়েছে। এখানে মেইনলি ক্যারেক্টার হচ্ছে ফ্রেডরিক হেনরি। এটা একটু লিখে রাখেন, ফ্রেডরিক হেনরি। ঠিক আছে, তো এই গল্পটার মধ্যে, এই উপন্যাসটার মধ্যে যুক্তরাষ্ট্র থেকে যুদ্ধে যোগদান করেন তরুণ এক অ্যাম্বুলেন্স চালক ফ্রেডরিক হেনরি। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে যে ফ্রেডরিক হেনরি উনি কি ছিলেন, উনি ছিলেন হচ্ছে একজন অ্যাম্বুলেন্স চালক। আচ্ছা, আর হেনরি
হেনরির প্রেমিকা ছিল হচ্ছে ক্যাথরিন বার্কলি। হেনরির প্রেমিকা ছিল হচ্ছে ক্যাথরিন বার্কলি। এটা একটু মনে রাখতে হবে। এরপরে চলে আসে হচ্ছে জর্জ অরওয়েল। জর্জ অরওয়েলের হচ্ছে এনিম্যাল ফার্ম, এটা পরীক্ষায় আসছে যে এনিম্যাল ফার্ম। আচ্ছা। আর জর্জ ওয়েলের হচ্ছে আসল নামটা, এটা দরকার, আসল নামটা হচ্ছে এরিক আর্থার ব্লেড। এটা এটা গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে এই ছদ্মনামটি তিনি গ্রহণ করেছিলেন হচ্ছে সাফক কান্ট্রিতে অবস্থিত রিভার ওরওয়েলের নাম অনুসারে। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসে হচ্ছে, এগুলো একটু পরে পড়াচ্ছি। আচ্ছা, তাহলে জর্জিয়ান পিরিয়ডে যেগুলো গুরুত্বপূর্ণ ছিল সেগুলো আমরা পড়ে ফেলছি। এখন হচ্ছে যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একটু পড়বো। প্রথম হচ্ছে রবার্ট ফ্রস্ট। প্রেসিডেন্ট কেনেডি তার সম্পর্কে বলেছিলেন দ্য গ্রেট আমেরিকান পোয়েট অফ আওয়ার টাইম। শুধু এই লাইনটা মনে রাখতে পারলেই হবে। ঠিক আছে। আর ফেমাস কোটস এর মধ্যে হচ্ছে আই হ্যাভ প্রমিসেস টু কিপ এন্ড মাইলস টু গো বিফোর আই স্লিপ। গুড, এটা গুড ফ্রেন্ডস হয়েছে, এটা যে ফ্রেন্ডস হওয়ার কথা, ফ্রেন্ডস মেক গুড নেইবার্স। ঠিক আছে, ঠিক। আচ্ছা, এরপরে হচ্ছে নীরাজ চৌধুরী। নীরাজ চৌধুরীর বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ, এটা গুরুত্বপূর্ণ। ভারত সরকার প্রদত্ত দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য সম্মাননা হিসেবে উনি সাহিত্য একাডেমি, ঠিক আছে, সাহিত্য একাডেমি এটা 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 পাইছেন। এরপরে হচ্ছে তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে দা অটোবায়োগ্রাফি অফ এন আননোন ইন্ডিয়ান, এ প্যাসেজ টু ইংল্যান্ড। একটু আগে আমরা পড়ছিলাম এ প্যাসেজ টু ইন্ডিয়া, এখন পড়ছি এ প্যাসেজ টু ইংল্যান্ড। ঠিক আছে, এ প্যাসেজ টু ইংল্যান্ড হচ্ছে নীরাজ চৌধুরী, এটা একটু গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে ডিলিট ফ্রম হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটি, এটা এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসে স্যামুয়েল ব্যাকেট। স্যামুয়েল ব্যাকেট উনি একজন হচ্ছে আইরিশ প্লে রাইট। তাহলে এখানে দেখেন সবগুলোতে কিন্তু ওই যে আইরিশ কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তার সবচেয়ে বিখ্যাত নাটক নাটক হচ্ছে দ্য ওয়েটিং ফর। মানে ওয়েটিং ফর বড়, ঠিক আছে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এটা নিয়ে একটা কথা আছে, একটু share করি। তো উনি হচ্ছে থিয়েটার অফ অ্যাবসার্ড, অ্যাবসার্ড এর ফাউন্ডার। ঠিক আছে, থিয়েটার অফ অ্যাবসার্ড এর ফাউন্ডার। তো ওয়েটিং ফর গডট এটা হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত নাটক। ঠিক আছে,
তো এখানে মেইনলি যেটা বোঝানো হয়েছে সেটা হচ্ছে আহ এটার মেন ইয়াটা ছিল হচ্ছে যে আমরা নর্মালি যেটা করি যে গলদ মানে হচ্ছে কোনো একটা ভালো কিছু আশা বা ভালো কিছু আশা, যেটার জন্য হচ্ছে আমরা অপেক্ষা করতেছি বা এটা আসলে, যেমন যদি আমরা যদি চিন্তা করি যে আহ এখন সামনে হচ্ছে বিসিএস পরীক্ষা। হম আহ সামনে হচ্ছে বিসিএস পরীক্ষা, যে বিসিএস হয়ে গেলে মনে হয় মানে লাইফটা অনেক চেঞ্জ হয়ে যাবে, অনেক কিছু হয়ে যাবে, সবাই সম্মান করবে, অনেক কিছু। এরপরে হচ্ছে যখন আমরা এসএসসি তে ছিলাম, তখন এসএসসি প্লাস পেলে আর পড়ালেখা নেই। সবচেয়ে মজার ইয়াটা হচ্ছে এটা যে আহ, আমরা যখন ছোটবেলা থেকে, ঠিক আছে, ক্লাস 5 পাস করলেই হচ্ছে হাই স্কুলে গেলে সব হচ্ছে সহজ হয়ে যাবে, ঠিক আছে, শুধু আরাম আর আরাম। এরপরে যখন আমরা এসএসসি পরীক্ষা দিলাম, এরপরে বলে এইচএসসি তে খালি আরাম আর আরাম। এইচএসসি যখন ভালো এরপর হচ্ছে এইচএসসি খারাপ, এরপর হচ্ছে আমেরিকা, এরপর হচ্ছে শুধু আরাম আরাম। আমরা গড়টা সে পর্যন্ত পাবো না, ঠিক আছে, ওয়েটিং ফর গড়, এটা কিন্তু সারা জীবন রয়েই যাবে। তো দেখা যাচ্ছে এখন বিসিএস জয়েন করবে সেই আবার আগের লাইফ, এই যে চাকরি জীবন, ডিউটি, এটা ওইটা করা, আলটিমেটলি আসলে যে আরাম আয়েশ করা, যে রাজার হালাতে থাকা, এটা আসলে সম্ভব হয়ে উঠবে না। ঠিক আছে, এইটাই হচ্ছে এই নাটকের মেইন ভিউটা। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে আর কে নারায়ণ। আর কে নারায়ণ পুনরূপ দরকার নেই এখানে। আহ এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, তাহলে মোটামুটি আমাদের মডার্ন পিরিয়ড হচ্ছে এগুলাই। ঠিক আছে, মডার্ন পিরিয়ডে এগুলাই। তো মেনলি যদি আমরা যদি বলি যে চারটা জিনিস আমাদেরকে অবশ্যই করতে হবে, একটা হচ্ছে জিবি শো, তারপর হচ্ছে ডব্লিউ বি ইয়েটস, টি এস এলিয়ট, আর্নেস্ট হার্মিংওয়ে। আপনাদেরকে একদম সহজ করে দেবেন, এই চারটাই করবেন মডার্ন এজের মধ্যে, এই চারটা করবেন। আর শুরুতে কিছু ঘটনা বলছিলাম যে মডার্ন এজ কোনটা কখন কি হয়েছিল, এখানে গুরুত্বপূর্ণ ঘটনা কি, আহ পঞ্চম জর্জের ঘটনা বললাম, তারপর সপ্তম এডওয়ার্ড, অষ্টম এডওয়ার্ড। হম এই জিনিসগুলো যে বললাম, জাস্ট এগুলো মনে রাখতে পারলেই এনাফ। ঠিক আছে। পোস্ট মডার্ন, পোস্ট মডার্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে, মানে 1945 সালের পর থেকে যে সময়টা, আহ এটাকে বলা হচ্ছে পোস্ট মডার্ন পিরিয়ড। ঠিক আছে, পোস্ট মডার্ন পিরিয়ড বলা হচ্ছে এটা। পোস্ট মডার্ন পিরিয়ডের ক্ষেত্রে এখন আমাদের যেহেতু আমাদের দেশ স্বাধীন হয়েছে, তাহলে আমাদের এখানে অনেক কিছু পরিবর্তন আসবে। যেমন আগে কিছু টপিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল, এখন সেই টপিক গুলো বাদ দিয়ে এখন নতুন কিছু টপিক আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো তার মধ্যে একটা টপিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আমাদের জন্য এখন গুরুত্বপূর্ণ। পোস্ট মডার্ন, ঠিক আছে, পোস্ট মডার্ন 1939-এর পর থেকে প্রেজেন্ট। তাহলে পোস্ট মডার্নের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এখন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস, এখান থেকে একটা কোশ্চেন আসবে। ঠিক আছে। তাহলে যদিও স্পেশাল বিসিএস গুলোতে এখনো পর্যন্ত মানে পোস্ট মডার্ন থেকে কোনো কোশ্চেনই আসেনি, এবং পোস্ট মডার্ন থেকে বিগত বিসিএস গুলোতে শুধুমাত্র 5টা কোশ্চেন আসছিল। তবে আমার ধারণা আছে ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে হয়তো একটা কোশ্চেন আসবে। তো কি কি আসতে পারে, একটা হচ্ছে আত্মজীবনী ও ব্যক্তিগত অভিজ্ঞতামূলক যে লেখা, সেটা হচ্ছে থ্রি ফার্মার্স অফ জোব্রা। এগুলো একটু লিখে নেন, আমি বলতেছি। আহ sorry, লিখে দিচ্ছি। থ্রি ফার্মার্স অফ জোব্রা, এটা হচ্ছে আত্মজীবনী ও ব্যক্তিগত অভিজ্ঞতামূলক। ঠিক আছে, আত্মজীবনী এবং ব্যক্তিগত অভিজ্ঞতামূলক হচ্ছে লেখা হচ্ছে থ্রি ফার্মার্স অফ জোব্রা, অথবা এভাবে দিতে পারে থ্রি ফার্মার্স অফ জোব্রা, এটাকে লিখছে ডক্টর মোহাম্মদ ইউনূস, অথবা এভাবে দিতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এর লেখা কোনটি, থ্রি ফার্মার্স অফ জোব্রা। আচ্ছা, আর এর চেয়ে আরো গুরুত্বপূর্ণ আছে হচ্ছে দারিদ্র বিমোচন এবং হচ্ছে সামাজিক ব্যবসা নিয়ে উনি কিছু লিখছে। সেটা হচ্ছে একটা হচ্ছে দারিদ্র বিমোচন নিয়ে লিখছে হচ্ছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। থ্রি ফার্মার্স অফ জোবরা, এটা কি হ্যাঁ, এটা হচ্ছে আত্মজীবনীমূলক। থ্রি ফার্মার্স অফ জোব্রা এটা হচ্ছে আত্মজীবনীমূলক। আর হচ্ছে ইকোনমিক্যাল বিষয়ে লিখছিল, হচ্ছে ইকোনমিক্যাল বিষয়ে 2-3টা লিখছে। তার মধ্যে একটা হচ্ছে দা ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, একটা গেল। এরপরে হচ্ছে মানে দারিদ্র বিমোচন এবং সামাজিক ব্যবসা, এটা নিয়ে লিখছিল ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস। আর একটা হচ্ছে ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড
উইদাউট পভার্টি। ঠিক আছে। এরপর আরেকটা লিখছে হচ্ছে বিল্ডিং সোশ্যাল বিজনেস। বিল্ডিং সোশ্যাল বিজনেস। এরপরে এরপরে ব্যাংকিং নিয়ে, ব্যাংকিং এবং হচ্ছে কি অর্থনৈতিক দর্শন লিখেছেন নিয়ে এটা? ওনার লাস্টেরটা কি লিখেছেন এটা বুঝতে পারছি না। লাস্টেরটা হচ্ছে বিল্ডিং সোশ্যাল বিজনেস। বিল্ডিং সোশ্যাল বিজনেস। বিল্ডিং সোশ্যাল বিজনেস। লিখছেন এটা সবাই? আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে ব্যাংকিং এবং অর্থনৈতিক দর্শনের উপরে যেটা লিখছে, ব্যাংকিং এবং অর্থনৈতিক দর্শনের উপরে উম, কোথায় লিখি, এখানে লিখি, এখানে লিখি হচ্ছে ব্যাংকার্স, ব্যাংকার্স টু দা পুয়ার। ঠিক আছে, ব্যাংকার্স টু দা পুয়ার, এটা হচ্ছে ব্যাংকিং এবং অর্থনৈতিক দর্শন নিয়ে লিখছে। এরপরে লাস্ট যেটা, সেটা হচ্ছে প্রেরণাদায়ক এবং সমসাময়িক ভাবনা। প্রেরণাদায়ক এবং সমসাময়িক ভাবনা নিয়ে ওনার যে লেখাটা, সেটা হচ্ছে সুপার হ্যাপিনেস। এখানে লিখুন সুপার হ্যাপিনেস। সুপার হ্যাপিনেস। তাহলে কি কি পেলাম? একটা হচ্ছে আহ আত্মজীবনী হচ্ছে থ্রি ফার্মার্স অফ জোবরা। আপনারা একটু মিলিয়ে নেন, যে যেহেতু লেখাগুলো একটু ভালো হচ্ছে না, আমার বোর্ডটাতে আসলে একটু সমস্যা হয়, ভালো মতো লেখা যায় না। যে আত্মজীবনীমূলক হচ্ছে থ্রি ফার্মার্স অফ জোবরা। দারিদ্র বিমোচন ও সামাজিক ব্যবসা হচ্ছে এ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, ক্রিয়েটিং এ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি, বিল্ডিং সোশ্যাল বিজনেস। এই তিনটা। ব্যাংকিং ও অর্থনৈতিক দর্শন নিয়ে লেখা হচ্ছে ব্যাংকার্স টু দ্য পুয়ার। আর সমসাময়িক ভাবনা এবং হচ্ছে প্রেরণাদায়ক, এটা হচ্ছে সুপার হ্যাপিনেস। এতজন পর্যন্ত সবাই লিখছেন? এগুলো কি সবাই লিখছেন? তাহলে মুছে দিলাম। আচ্ছা, তো এখানে মেনলি হচ্ছে যে এই পোস্ট মডার্নে হচ্ছে সায়েন্স ফিকশন এবং হচ্ছে থ্রিলারের যুগে খুব জনপ্রিয়তা পায়, জনপ্রিয়তা পায়। এরপরে হচ্ছে সাধারণ, সাধারণত পোস্ট মডার্ন ড্রামা গুলোর উপযোগ্য বিষয় হচ্ছে, একটু আগে আমরা পড়ছিলাম, অ্যাবসার্ডিটি। ঠিক আছে, অ্যাবসার্ডিটি, এটাই। এটা হচ্ছে পোস্ট মডার্ন গুলোর মধ্যে একটা হচ্ছে অ্যাবসার্ডিটি। অ্যাবসার্ডিটি মানে হচ্ছে ওই যে এটা, ওই যে গড়ত আসবে, ওয়েটিং ফর গড়ত, ওই জিনিসটাই হচ্ছে পোস্ট মডার্নের হচ্ছে মেন উপযোগ্য বিষয়। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে আমাদের যে পোস্ট মডার্নের বিখ্যাত পোস্ট মডার্নের, তার প্রথম চলে আসে হচ্ছে আমাদের জন অসবর্ন। আচ্ছা, জন অসবর্ন, জন অসবর্নের হচ্ছে এখানে মেনলি লাগবে হচ্ছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার। ঠিক আছে, দ্য এন্টারটেইনার, জাস্ট একটু পড়বেন, এটা বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা টেড হিউজ, টেড হিউজটা গুরুত্বপূর্ণ।
টেড হিউজ। টেড হিউজের একটা আহ, বিশেষ বিশেষ দিক হলো টেড হিউজের যতগুলো কবিতা আছে সব কবিতার মধ্যে হচ্ছে সে মানে যে কোনো একটা অ্যানিমালকে কেন্দ্র করে লেখা, ঠিক আছে? মানে নেচার এবং অ্যানিমাল, তিনি হচ্ছে নেচার এবং অ্যানিমাল নিয়ে হচ্ছে মেনলি কবিতাগুলো লিখছে, এটা একটা। এরপরে হচ্ছে টেড হিউজ, টেড হিউজ আর একটা গুরুত্বপূর্ণ হচ্ছে উনি হচ্ছে সিলভিয়া পয়েট, এই যে তার স্ত্রী হচ্ছে আমেরিকান পয়েট সিলভিয়া প্যাথ, এটা দাগে রাখে, ঠিক আছে? সিলভিয়া প্যাথ তো আমরা পড়বো একটু পরে। তো বিখ্যাত কবিতাগুলো দেখেন, পাইক, জাগুয়ার, রেলিক, এগুলো হচ্ছে তার বিখ্যাত কবিতা। এই আচ্ছা, এরপরে হচ্ছে চিনুয়া আচেবে। চিনুয়া আচেবে যেটা, উনি হচ্ছে নাইজেরিয়ান, এটা গুরুত্বপূর্ণ যে নাইজেরিয়ান, ঠিক আছে? নাইজেরিয়ান। তো ওনার একটা নোবেল আছে, নোবেলটা হচ্ছে প্রথম এবং বিখ্যাত নোবেল, থিংস ফল অ্যাপার্ট। থিংস ফল অ্যাপার্ট। আচ্ছা, এই থিংস ফল অ্যাপার্ট উপন্যাসটির নাম নেওয়া হয়েছে হচ্ছে ডব্লিউ বি ইয়েটস এর দ্য সেকেন্ড কামিং কবিতা থেকে, ঠিক আছে? উনি আসলে মানে ডব্লিউ বি ইয়েটস এর খুব ভক্ত ছিলেন, যার কারণে হচ্ছে ডব্লিউ বি ইয়েটস এর কবিতা থেকে এই লাইনটা নিয়ে উনি ওনার প্রথম নোবেলের নামকরণটা করছে। তাহলে যদি বলা হয় থিংস ফল অ্যাপার্ট, এটা মানে যদি উপন্যাস হিসেবে বলে তাহলে আনসার হবে চিনুয়া আচেবে, ঠিক আছে? এটা একটা। আর যদি বলা হয় থিংস ফল অ্যাপার্ট, এই লাইনটা কোন কবিতা থেকে নেওয়া, দ্য সেকেন্ড কামিং, ঠিক আছে? তাহলে আনসার হবে দ্য সেকেন্ড কামিং। তাহলে এই জিনিসটা মনে রাখতে হবে যে ডব্লিউ বি ইয়েটস এর সেকেন্ড কামিং থেকে নেওয়া এটা। তাহলে সেকেন্ড কামিং কবিতাটা কার লেখা? ডব্লিউ বি ইয়েটস এর। আর ডব্লিউ বি ইয়েটস এর সেকেন্ড কামিং কবিতার মধ্যে একটা লাইন হচ্ছে থিংস ফল অ্যাপার্ট, এটা হচ্ছে ডব্লিউ বি ইয়েটস এর কবিতার একটা লাইন। আর যদি বলা হয় এটা একটা উপন্যাস, থিংস ফল অ্যাপার্ট এটা একটা উপন্যাস, তাহলে তাহলে আনসার হবে চিনুয়া আছে, ঠিক আছে? এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছেন আসলে? আচ্ছা, এরপর হচ্ছে আসিবে 2007 সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন, এটা জাস্ট মোটামুটি ইম্পর্টেন্ট নয়। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে এই যে নোবেল, এটা কিন্তু একটা নোবেল না, এই নোবেল লাগবে। এরপরে চলে আসে হচ্ছে হ্যারোল্ড পিন্টার। হ্যারোল্ড পিন্টার এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উনি ব্রিটিশ, এটা লিখে রাখেন ভালো মতো, ব্রিটিশ, ঠিক আছে? উনি হচ্ছেন ব্রিটিশ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই শব্দটা ওভাবে করে লেখা নাই, ব্রিটিশ শব্দটা ভালো মতো লিখে, ইংলিশ প্লে রাইটের জায়গায় ব্রিটিশ প্লে রাইট এটা লিখে রাখেন। আর ওনার বিখ্যাত একটা আহ, সাহিত্যকর্মের মধ্যে হচ্ছে প্রথম নাটক যেটা, সরি, এটা দ্য বার্থডে পার্টি নাটকটিকে বলা হয় কমেডি অফ প্রিন্টারের বিখ্যাত নাটক, ঠিক আছে? দ্য বার্থডে পার্টি নাটক, দ্য বার্থডে পার্টি, ঠিক আছে? তাহলে দ্য বার্থডে পার্টি এটা লিখছে হচ্ছে হ্যারল্ড প্রিন্টার, এটা কিন্তু বিসিএস পরীক্ষা আসছে, এই জন্য আমি সবুজ করে দিলাম, সবুজ করে দিচ্ছি কারণ হচ্ছে বিসিএস পরীক্ষা আসছিল। আচ্ছা, দ্য বার্থডে পার্টির মতো কিছুক্ষণ আগে আমরা একটা জিনিস দাগাইছিলাম, সেটা হচ্ছে কেউ বলতে পারবেন যে এরকম একটা পার্টি দাগাই দিয়েছিলাম আমি একটু আগে? ককটেল পার্টি। দ্য ককটেল পার্টি, গুড, এক্সেলেন্ট, একদম এক্সেলেন্ট আনসার। দ্য ককটেল পার্টি, ককটেল পার্টি এটি আসলে এটা হচ্ছে একটা উপন্যাস, ককটেল পার্টিটা হচ্ছে উপন্যাস, দ্য বার্থডে পার্টি হচ্ছে নাটক। তাহলে এই উপন্যাসটা লিখছিলেন হচ্ছে টি.এস. ইলিয়ট, ককটেল পার্টি হচ্ছে টি.এস. ইলিয়ট, আর বার্থডে পার্টি এটা হচ্ছে একটা নাটক, এটা লিখছে হ্যারোল্ড পিন্টার, ঠিক আছে? আচ্ছা,
উনি 2005 সালে হচ্ছে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। ঠিক, দেখে নিলাম। আচ্ছা, এটা তো হবে, পরীক্ষায় আসে নাই, ঠিক আছে। আচ্ছা, এরপরে চলে আসছে হচ্ছে টনি মরিসন। টনি মরিসন, বলেন তো টনি মরিসন কি, মানে ছেলে না মেয়ে? মেয়ে মেয়ে। মহিলা। তাহলে হচ্ছে টনি মরিসন হচ্ছে, এটা পাশে লিখে রাখেন মহিলা, কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। হ্যাঁ, ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। টনি মরিসন হচ্ছে একজন মহিলা। আচ্ছা, তো উনি হচ্ছেন আমেরিকান নোবেলিস্ট। ঠিক আছে, আমেরিকান নোবেলিস্ট, ইম্পর্টেন্ট। আমেরিকান নোবেলিস্ট। তো উনি 1988 সালে হচ্ছে পুলিৎজার পুরস্কার লাভ করেন। এগুলো এত কিছু লাগবে না। 1993 সালে হচ্ছে উনি সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। আহ, তো উনি যেটার জন্য আসলে নোবেল পুরস্কার লাভ করছেন, ঠিক আছে, সেটা হচ্ছে দ্য ব্লুয়েস্ট আই। হয়ে গেল এখানে, এই যে দ্য ব্লুয়েস্ট আই, এটার জন্য হচ্ছে উনি নোবেল পুরস্কার লাভ করছেন। এখানে এখানে একটু ঝামেলা আছে, সেটা হচ্ছে আমি একটু ক্লিয়ার করে দিই। ওনার যে বিলাভড, এটার জন্য তো উনি পুলিৎজার পুরস্কার লাভ করছেন, কিন্তু এই বিলাপ এটা কিন্তু নোবেলের জন্য মনোনীত হয়েছিল। তাহলে যদি বলা হয় নিচের কোনটি, টনি মরিসনের কোনটি নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, ঠিক আছে, তাহলে আনসার হবে হচ্ছে বিলাপড। আর যেটার জন্য নোবেল পুরস্কার পাইছিল সেটা হচ্ছে দ্য ব্লুয়েস্ট আই। এখানে আরেকটা জিনিস বলে দিই, সেটা হচ্ছে এ পেয়ার অফ ব্লু আইস। এ পেয়ার অফ ব্লু আইস, এটা আরেকটা আছে, এটা একটা সাহিত্যকর্ম, এ পেয়ার অফ ব্লু আইস। লিখে দিই। আচ্ছা, এ পেয়ার অফ ব্লু আইস, এটা একটু পাশে লিখে রাখেন। এটা হচ্ছে থমাস হার্ডির লেখা। থমাস হার্ডি, ঠিক আছে। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি, ঠিক আছে, মানে বোর্ড ফিল করার কোনো কারণ নেই। প্রায় শেষের দিকে চলে আসছে, আমরা মোটামুটি যা 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 ইম্পর্টেন্ট মোটামুটি সব করে ফেলছি। তাহলে হচ্ছে দ্য ব্লুয়েস্ট আই, এটার জন্য নোবেল পুরস্কার পাইছেন হচ্ছে টনি মরিসন, একজন ফিমেল আমেরিকান নোবেলিস্ট। আর ওনার যে নোবেল, যেটা হচ্ছে আহ, নোবেল পুরস্কারের জন্য মনোনীত হয়েছিল, সেটা হচ্ছে বিলাভড, এবং এটার জন্য উনি পুলিৎজার পুরস্কার লাভ করছেন। ঠিক আছে, আর উনি নোবেল পুরস্কার পেয়েছিলেন হচ্ছে 1993 সালে। Okay? আচ্ছা, অ্যালিস মুনরো। অ্যালিস মুনরো হচ্ছে কানাডিয়ান রাইটার, এটা ইম্পর্টেন্ট। কানাডিয়ান রাইটার, কানাডিয়ান রাইটার অ্যালিস মুনরো। আচ্ছা, অ্যালিস মুনরো হচ্ছে কানাডিয়ান রাইটার, এবং উনি 2013 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এখানে তেমন একটা এরপর হচ্ছে বিএস নাইপল, উনি 2001 সালে নোবেল পুরস্কার লাভ করেন। এটা তার তেমন কিছু করতে হবে না। সিলভিয়া প্যাথ, সিলভিয়া প্যাথ নিয়ে আমরা অলরেডি করে ফেলছি। উনি হচ্ছে আমেরিকান নারী কবি, এবং হচ্ছে উনি টেড হিউজের সাথে ওনার বিয়ে হয়েছিল, এটা একটু আগে আমরা করে ফেলছি। আচ্ছা, এরপর হচ্ছে হুম, এরপর হচ্ছে পোলে সোয়িঙ্কা। ঠিক আছে, পোলে সোয়িঙ্কা, উনিও হচ্ছে নাইজেরিয়ান, নাইজেরিয়ান প্লে রাইট পয়েন্ট। তাহলে এটা আমাদের একটু মনে রাখতে হবে। ফার্স্ট আফ্রিকান রাইটার হিসেবে উনি প্রথম নোবেল পুরস্কার পাইছেন, এটা একটু গুরুত্বপূর্ণ। ফার্স্ট আফ্রিকান রাইটার হিসেবে প্রথম নোবেল পুরস্কার লাভ করেন হচ্ছে ওলে সোয়িঙ্কা। বাস, এনার তেমন কিছু লাগবে না। এরপরে হচ্ছে অনিতা দেসাই। এখান থেকে যদি পড়তে চান, তো বেশি গুরুত্বপূর্ণ না।
বুকার প্রাইজের জন্য শর্ট লিস্টেড হয়েছে এগুলো দরকার নেই। এখানে জাস্ট খালি যদি লিখতে চান তাহলে একটা জিনিস লিখতে পারেন, সেটা হচ্ছে এখানে কি লেখা আছে এটা দেখতেছেন? আচ্ছা, গেমস গেমস এট টুয়াইলাইট, ঠিক আছে, এটা একটু লিখে রাখতে পারেন। তার ওয়ার্ডস এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ডস হচ্ছে গেমস এট টুয়াইলাইট, লিখতে পারেন, অত বেশি গুরুত্বপূর্ণ না। আচ্ছা, বব ডিলন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। বব ডিলন হচ্ছে আমেরিকার একজন গায়ক। জর্জ বার্নার্ড শ, জিবি শ এর পর বব ডিলন হচ্ছে দ্বিতীয় ব্যক্তি যিনি একাধারে অস্কার এবং নোবেল পুরস্কার লাভ করেন। এটা গুরুত্বপূর্ণ। আর এই যে জিবি শ আমরা দেখছিলাম হচ্ছে উনি 1925 সালে হচ্ছে নোবেল পুরস্কার পাইছিল, আবার 1939 সালে হচ্ছে অস্কার পুরস্কার পাইছিল। অস্কার পুরস্কার পাইছিল হচ্ছে আহ পিগম্যালিয়নের জন্য, ঠিক আছে। তাহলে একাধারে অস্কার এবং নোবেল পুরস্কার পাইছে শুধুমাত্র দুইজন ব্যক্তি। একজন হলেন জিবি শ, আরেকজন হচ্ছেন বব ডিলন। আর এটা তো আমরা সবাই জানি, দ্য কনসার্ট ফর বাংলাদেশ নামে সঙ্গীত অনুষ্ঠানে বব ডিলন 5টি গান গেয়েছিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসে হচ্ছে সালমান রুশদি। সালমান রুশদির হচ্ছে বোম্বেতে জন্মগ্রহণকারী। আহ একটা রাখা যায়। ওনার সবচেয়ে গুরুত্বপূর্ণটা হচ্ছে মিড নাইট চিলড্রেন, যেটার জন্য উনি বুকার পুরস্কার পাইছেন। এরপরে হচ্ছে ওনার স্যাটানিক ভার্সেস, এটা হচ্ছে ওনার একটা কন্ট্রোভার্সিয়াল একটা বই। পাশে লিখে রাখতে পারেন যে কন্ট্রোভার্সিয়াল একটা বই। এরপরে এই টপিকটা আমাদের মনে হয় না পড়তে হবে, সেটা আসবে না, পড়া একটু কমে গেল। আচ্ছা, তো অমিতাভ ঘোষ, আমরা বলছিলাম যে অমিতাভ ঘোষ যখন করবো তখন একটা লাইন পাবো, সেটা একটা সাহিত্যকর্ম নোবেল পাবো, সেটা হচ্ছে দ্য শ্যাডো লাইন্স, পাইছি। এটা নিয়ে আর পড়তে হবে না। অরুন্ধতী রয়, যদি বলা হয় পোস্ট মডার্নে ডক্টর ইউনিসের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি কোনো রাইটার যদি পরীক্ষায় আসে সেটা হচ্ছে অরুন্ধতী রয়। এটা ভালো করে স্টাডি রাখি। মডার্নে তো আমরা 4টা বলছি, আর পোস্ট মডার্নের মধ্যে যদি বলি একটা, একটা হচ্ছে সেটা হচ্ছে অরুন্ধতী রয়, এটা পড়তেই হবে। উনি হচ্ছেন ইন্ডিয়ান রাইটার, ঠিক আছে, ইন্ডিয়ান রাইটার, এটাও পরীক্ষায় আসছে। এবং ওনার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, এটাও পরীক্ষায় আসছে। দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস, এটাও পরীক্ষায় আসছে, ঠিক আছে। এগুলো সবগুলো পরীক্ষা আসছে, তাহলে এই যে এগুলো ভালো মতো দেখে রাখতে হবে, ঠিক আছে। গড অফ স্মল থিংস এটা কিন্তু পরীক্ষা আসবে, ঠিক আছে, এটা ভালো মতো দেখে রাখেন। আচ্ছা, এবং হচ্ছে উনি প্রথম ইন্ডিয়ান হিসেবে প্রথম ইন্ডিয়ান হিসেবে বুকার পুরস্কার লাভ করেন। কিসের জন্য? দ্য গড অফ স্মল থিংস, এটার জন্য বুকার পুরস্কার লাভ করেন হচ্ছে অরুন্ধতী রয়, প্রথম ইন্ডিয়ান হিসেবে। তাহলে প্রথম ইন্ডিয়ান হিসেবে বুকার পুরস্কার লাভ করেন কে? অরুন্ধতী রয়। কোনটার জন্য? দ্য গড অফ স্মল থিংস, এটার জন্য, ঠিক আছে। আচ্ছা, আহ সাল মনে হয় না আসবে, তাও বলে রাখি যে কানে মানে লেখার দরকার নেই, জাস্ট মনে রাখেন 1997 সালে 1997 সালে বুকার পুরস্কার লাভ করেন দ্য গড অফ স্মল থিংস এর জন্য। দ্য গড অফ স্মল থিংস নিয়ে যেহেতু পরীক্ষায় আসতেছে বারবার, এটা ভালো মতো একটু মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে চলে আসে হচ্ছে আমাদের ড্যান ব্রাউন। ড্যান ব্রাউন ড্যান ব্রাউন হচ্ছে আমেরিকান। প্রথম কথা হচ্ছে সেটা আমেরিকান, এটা লাগবে। আমেরিকান, এবং থ্রিলার ফিকশন ধর্মী লেখার জন্য উনি বিখ্যাত। তার সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা, একটা হচ্ছে অ্যাঞ্জেলস এন্ড ডেমন্স আর দা ভিঞ্চি কোড, এই দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। অ্যাঞ্জেলস এন্ড ডেমন্স আর দা ভিঞ্চি কোড, এই দুইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে মনিকা আলী উনি হচ্ছে 2023 সালে হচ্ছে ব্রিক লেন উপন্যাসটি বুকার প্রাইজের জন্য শর্ট লিস্ট করেছিল, এটা দরকার নাই তেমন একটা। আচ্ছা, এরপর হচ্ছে আহ, ঝুম্পা লাহিড়ী, তেমন একটা দরকার নেই, পড়লে পড়তে পারেন। এই যে এটার জন্য একটু ইন্টারপ্রিটার অফ মেলাডিস, কিরণ দেশাই দরকার নেই। তাহমিনা আনাম তো তেমন একটা দরকার নেই, উনি হচ্ছে এক গোল্ডেন এজ বাংলাদেশের স্বাধীনতা নিয়ে লেখেন। Just এটা একটু লিখতে পারেন। আচ্ছা,
তাহলে মোটামুটি হচ্ছে আমাদের মডার্ন এবং পোস্ট মডার্ন শেষ। এখন হচ্ছে আমরা কিছু স্পেশাল টাইটেলস এগুলো একটু পড়বো। স্পেশাল টাইটেলস গুলো আসলে সবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যেমন হচ্ছে এখানে যেগুলো দেওয়া আছে, এখানে হচ্ছে গুরুত্বপূর্ণ সব লাইন গুলোই দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে আপনারা এতদিন ধরে যেগুলো পড়ে আসছেন, যেমন হচ্ছে দ্য পয়েট অফ পয়েটস, এডমন্ড স্পেন্সার, এগুলো আমরা পড়ছি। তারপর হচ্ছে বার্ড অফ অ্যাভন, দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্ট উইলিয়াম শেক্সপিয়ার, এটা আমরা জানি, ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ারকে আবার বলা হয়েছে কিং উইদাউট এ ক্রাউন, এটাও বলা হয়। আচ্ছা, তারপরে হচ্ছে জন মিল্টন এপিক পয়েট, কাকে কি বলা হয়, ঠিক আছে, কাকে কি বলা হয়, দ্য পোয়েট অফ নেচার, এগুলো আমরা পড়ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমরা বিগত যেগুলো পড়ে আসছি সবগুলোতে পড়ে ফেলছি। তো এখানে হচ্ছে আমরা আজকে যেগুলো পড়ে নিয়ে সেগুলো একটু দেখি যে সেগুলো আছে কিনা, সেগুলো থাকলে সেগুলো একটু পড়ে দিব। আচ্ছা, ইম্পর্টেন্ট ক্যারেক্টার্স, ক্যারেক্টার্স এর মধ্যে উইলিয়াম শেক্সপিয়ারের যেগুলো আছে সবই পড়তে হবে, ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে যেগুলো আছে সবগুলোই পড়তে হবে। এখানে এই যে যে প্লে গুলো দেওয়া আছে, কিং লিয়ার, হ্যামলেট, ওই প্রত্যেকটাই পরীক্ষায় আসছে। টুয়েলভ নাইট, মেজার ফর মেজার, দ্য টেম্পেস্ট, মার্চেন্ট অফ ভেনিস, প্যারাডাইস লস্ট, সরি প্যারাডাইস লস্ট, মার্চেন্ট অফ ভেনিস, এই প্লে গুলোর প্রত্যেকটা ক্যারেক্টার গুলো আমাদেরকে লাগবে। যেমন কিং লিয়ারটা তো কিং লিয়ার, ঠিক আছে। তারপর হচ্ছে হ্যামলেট, অথেলো, এগুলো সবগুলো, ম্যাকবেথ, এগুলো সবগুলো ক্যারেক্টার গুলো আমাদের নামগুলো লাগবে। জন মিল্টনের হচ্ছে প্যারাডাইস লস্ট, এটা লাগবে। এরপর হচ্ছে ক্রিস্টোফার মার্লো, খুবই গুরুত্বপূর্ণ। এরপর হচ্ছে ডিএইচ লরেন্স, সানস এন্ড লাভার্স, সানস এন্ড লাভার্স, এটা বলছিলাম, তো এটাও দরকার আছে। এরপর হচ্ছে যে বিষয়ের হচ্ছে আর্মস এন্ড দ্য ম্যান, এটা তো আমরা পড়ছি, ঠিক আছে, এটা আমরা পড়তেছি। আচ্ছা, এরপর হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ের এ ফেয়ারওয়েল টু আর্মস, এটার ক্যারেক্টার গুলো দেখতে হবে। তারপরে হচ্ছে লর্ড বায়রনটা দেখলে দেখতে পারেন, মোটামুটি ইম্পর্টেন্ট। জোনাথন সুইফট, গালিভার ট্রাভেলস অবশ্যই দেখতে হবে। টনি মরিসন দেখতে পারেন, যেহেতু আজকে পড়ছি একটু দেখে নিলাম। এরপর হচ্ছে লিও টলস্টয়, চার্লস ডিকেন্স, ওগুলো একটু দেখবো। আচ্ছা, এখানে হচ্ছে কিছু জিনিস আমাদেরকে জানতে হবে, সেগুলো একটু দেখি। একটা হচ্ছে অ্যালেগরি, এটা হচ্ছে রূপক কাহিনী, ঠিক আছে। অ্যালেগরি ইজ এ স্টোরি অফ ডাবল মিনিং। এই ডাবল মিনিং কথাটা, খালি ডাবল মিনিং, অ্যালেগরি মানে হচ্ছে ডাবল মিনিং, জাস্ট এতটুকু মনে রাখি। এরপরে এরপর হচ্ছে ব্যালাড, ব্যালাড হচ্ছে ন্যারেটিভ পোয়েম দ্যাট টেলস এ গ্রেভ স্টোরি থ্রু ডায়ালগ এন্ড অ্যাকশন। এই ব্যালাডটাকে স্টার দিয়ে রাখেন, এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে। ব্ল্যাঙ্ক ভার্স, অমিত্রাক্ষর, খালি বাংলাটা দেখেন, অমিত্রাক্ষর ছন্দ, ঠিক আছে। পোয়েট্রি উইদাউট রাইম, পোয়েট্রি উইদাউট রাইম, ব্ল্যাঙ্ক ভার্স। ক্লাইম্যাক্স আসলে পিক পয়েন্ট, চরম সীমা, ঠিক আছে, পিক পয়েন্ট। এরপরে দেখেন হচ্ছে এলেগি, এলেজি বা হচ্ছে এলেগি যেটাই বলুন এখানে, এটা হচ্ছে শোকগাথা, ঠিক আছে। এপিক হচ্ছে মহাকাব্য, এটা গুরুত্বপূর্ণ। এপিক, ফেবল হচ্ছে উপকথা, আর জেনারেল তো জানি রীতি। আয়রনি হচ্ছে বিদ্রুপ, আয়রনি, এটা লাগবে। আয়রন হচ্ছে বিদ্রুপ। লিরিক হচ্ছে গীতি কবিতা। মেটাফোর হচ্ছে রূপক, মেটাফোর। কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম হচ্ছে রূপক কাহিনী, ডাবল মিনিং যেটা, সেটা হচ্ছে অ্যালেগরি। আর এটা হচ্ছে মেটাফোর, হচ্ছে রূপক। আর ওর হচ্ছে গীতিকাব্য। প্যারাবল হচ্ছে রূপক কাহিনী। প্লট, সাহিত্যের পরিকল্পনা বা রূপরেখা। সিমিলি, সিমিলি হচ্ছে উপমা, কোনো কিছু একটা নাম দেওয়া, উপমা, ঠিক আছে। যেমন রুবেন ইজ ব্রেভ অ্যাজ টাইগার, এটা এটা হচ্ছে একটা সিমিলি, উপমা দেওয়া। এরপরে সনেট, আমরা জানি চতুর্দশ পদী। এরপরে কিছু কোটেশন আছে, কোটেশন গুলো আমাদের লাগবে। এখানে হচ্ছে আপনারা যেগুলো পড়ে আসছেন সবগুলোই দেওয়া আছে এখানে, ঠিক আছে, সবগুলো দেওয়া আছে মোটামুটি। আমি কিছু, যেমন হচ্ছে এই যে টু অ্যারিস হিউম্যান লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিংস, এটা হচ্ছে আহ আলেকজান্ডার পোপের, এই দুটো বিখ্যাত, ঠিক আছে। তো এগুলো পরীক্ষাতেও আসে, এই দুটো লাইন। এরপরে হচ্ছে ইট ইজ এ ফার ফার বেটার থিং দ্যাট আই ডু, ঠিক আছে। এটা হচ্ছে চার্লস ডিকেন্স, এ টেল অফ টু সিটিজ, এখান থেকে নেওয়া। এরপর হচ্ছে অ্যানুয়াল ইনকাম 20 পাউন্ডস, অ্যানুয়াল এক্সপেন্ডিচার 1906, রেজাল্টস হ্যাপিনেস, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে ক্রিস্টোফার মার্লোর হচ্ছে কাম লিভ উইথ মি অ্যান্ড বি মাই লাভ, দ্য প্যাশনেট শেপার্ড টু হিজ লাভ। আচ্ছা, তারপরে হচ্ছে ডক্টর ফস্টাস, ওনার গুলো একটি গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে হেল ইজ জাস্ট এ ফ্রেম অফ মাইন্ড, ঠিক আছে। আর হচ্ছে ফুলস দ্যাট লাভ অন আর্থ মোস্ট উইপ ইন হেল। কারণ কিছু দেওয়া আছে,
এগুলো আপনারা হয়তো পড়ছেন। আজকে আমরা যেটা মডার্ন মডার্ন পড়াইছিলাম, মডার্ন মডার্ন পিরিয়ড গুলো দেখি। জন কিটস এর এগুলো কিন্তু সবই লাগবে। বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি ইজ অল, ঠিক আছে। তারপর হচ্ছে ইউ নো অন আর্ট, নিড নো বলা লাগবে। মাই হার্ট এক্স, এন্ড এখানে হচ্ছে জন কিটস এর যেগুলো দেওয়া সেগুলো সব লাগবে। তারপর হচ্ছে জন মিল্টন, প্যারাডাইস লস্ট, বেটার টু রিজাইন ইন হেলথ, এটাও গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে লর্ড বায়রন, তোমরা এটা ইম্পর্টেন্ট না। নেপোলিয়ন বোনাপার্ট, দ্য ক্যারিয়ার ওপেন টু দ্য ট্যালেন্টস। তারপরে এটা সবচেয়ে বিখ্যাত, গিভ মি এ গুড মাদার্স আই উইল গিভ ইউ এ গুড নেশন, এটা গুরুত্বপূর্ণ। তারপর পিবি শেলি, পিবি শেলিতে যেগুলো আছে সবই পড়ে নেবেন। এরপরে হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে যা আছে সবই পড়তে হবে। এখানে কোনোটা আমি বাদ দিব না, কারণ হচ্ছে দেখা যাবে যেটা বাদ দিব ওটাই পরীক্ষা চলে আসছে। তো উইলিয়াম শেক্সপিয়ার নিয়ে সবই পড়ে নিতে হবে, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটাই গুরুত্বপূর্ণ, দ্য চাইল্ড ইজ ফাদার অফ দ্য ম্যান। তো মডার্ন গুলো আমরা মোটামুটি পড়ছি। এই হচ্ছে আমাদের আজকের টপিক। চেষ্টা করছি যতটুকু পারার হচ্ছে বুঝিয়ে দেওয়ার। হ্যাঁ, ইম্পর্টেন্ট পয়েন্ট গুলো নোট করে দাগানো পিডিএফ টা গ্রুপে দিয়ে দিন ইনশাল্লাহ। ঠিক আছে, ইম্পর্টেন্ট যে পয়েন্ট গুলো থাকবে সেগুলো আমি নোট করে দিয়ে দিব। আহ এটা মোটামুটি দাগানো আছে, আর কিছু অল্প স্বল্প যেগুলো হচ্ছে দাগানো হয়নি সেগুলো আমি দাগাই দিয়ে আপনাদেরকে মোটামুটি কমপ্লিট করে দিব। আর হচ্ছে আমাদের আজকের মেইন যে ক্যারেক্টার ছিল সেগুলো হচ্ছে আমরা বলে দিচ্ছি। একটা হচ্ছে পোস্ট মডার্নের জন্য হচ্ছে অরুন্ধতী রয় এবং হচ্ছে মোহাম্মদ ইউনুস। আর জর্জিয়ান পিরিয়ডের মধ্যে হচ্ছে টি.এস. ইলিয়ট এবং হচ্ছে আর্নেস্ট হেমিংওয়ে। আর এডওয়ার্ডিয়ান পিরিয়ডের মধ্যে হচ্ছে জি বিশো এবং হচ্ছে ডব্লিউ.বি. ইয়েটস। এই ছয়টা লিস্ট, এই ছয়টা ভালো মতো করে নেবেন, ঠিক আছে। এই ছয়টা ভালো মতো করে নেবেন, তাহলে দেখা যাবে পরীক্ষাতে কমন পাবেন, ঠিক আছে। পরীক্ষাতে কিছু না কিছু একটা কমন পেয়ে যাবেন আশা করি। আর শেক্সপিয়ার তো পড়ে নিছেন। এরপর হচ্ছে বললাম হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড এবং হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড আর হচ্ছে রোমান্টিক পিরিয়ড, এই দুইটা পিরিয়ড। তাহলে এই এই কয়টা জিনিস পড়লেই কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি অনেক কিছু কমন চলে আসে। তাহলে সবকিছু পড়ার কিন্তু দরকার নেই, ঠিক আছে। যেগুলো পড়বো একটু ভালো মতো পড়বো, তাহলে দেখা যায় অপশন দিয়ে কিছু আমি এক্সক্লুডিং কিছু ক্রাইটেরিয়া দিয়ে হচ্ছে আমি আনসার গুলো করতে পারবো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।